বর্ধমানের মেয়ে মোনালিসা এবং সালটা 2021। সে তখন রোজ রাতে একটা স্বপ্ন দেখত, যেখানে একটি মেয়ে লাল সালোয়ার পরে বিয়ে করতে যায় এবং নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। প্রত্যেক রাতেই সে এই স্বপ্নটাই দেখতে থাকে এবং একটা রাতে সে দেখতে পায় এই মেয়েটাই বিছানায় উঠে ওর পায়ের কাছে বসে ওর পায়ের পাতা চাটছে। মৃত্যু ঘনিয়ে এসেছিল মোনালিসার। রোজ বাথরুমে স্নান করার সময় ওর মনে হতো কেউ যেন ওকে দেখছে এবং রক্তমাখা কাটাছাড়া একটা মুখ দেখতে পেত সে। কি এইসবের উৎস, কেন হয়েছিল এরকম? এই মোনালিসাই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল 2021 থেকে। সেই থাকছে আজকের এই ঘোষলি কল রেকর্ডিংয়ে। বিভিন্ন অদ্ভুত অতিপ্রাকৃতিক কারণে সে আমার সাথে নিজের লাইফের এই ঘটনাটা এতদিন অবধি শেয়ার করতে পারেনি। কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিংয়ের জন্য আজকে কি আপনারা প্রস্তুত? আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, আমার দ্বিতীয় চ্যানেল কৌস্তভ কুমারে অ্যাডভোকেট ইভান সরকারের সাথে আরজি করের কেস নিয়ে একটা মারাত্মক পডকাস্ট এসেছে, সেটা আপনারা ডেফিনেটলি দেখুন। আসল ষড়যন্ত্র যারা করেছে তাদের কি কোনোভাবে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, পুরো বিষয়টা নিয়েই আমরা কথা বলেছি। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান এরকমই একটা কল রেকর্ডিংয়ে, তাহলে আমাকে যোগাযোগ করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন। এবং রেগুলার হরর আপডেট পেতে জয়েন করুন কিউরিও ফাইটের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো মোনালিসা। হ্যাঁ বলছি, বলো। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিষয়টা যেটা হচ্ছে, তুমি 2021 থেকে নাকি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো প্রায় 3 বছর। হ্যাঁ। ঘোষলি কল রেকর্ডিং যখন স্টার্ট হয়, আমি আমার আগরপাড়ার এক্সপিরিয়েন্সটা যখন শেয়ার করি, মানে আমার বন্ধুর সাথে যেটা ঘটেছিল, স্কুল ফ্রেন্ড, সেই রেকর্ডিংটা থেকেই তুমি আমাদের সাথে রয়েছো বা সাবস্ক্রাইবার তুমি। কিন্তু কোনো একটা কারণে বা অনেকগুলো কারণে তুমি আমার সাথে যোগাযোগ করে উঠতে পারোনি। আচ্ছা, হ্যাঁ একদমই তাই। আজকে সকালে তুমি যখন এই ব্যাপারগুলো আমাকে জানালে, তখন টু বি অনেস্ট আমার খুব উইয়ার্ড লাগলো। ইভেন তুমি আমার সাথে যে ঘটনাগুলোও শেয়ার করেছো, সেগুলো যখন আস্তে আস্তে শুনলাম, জানলাম, আমার মনে হলো যে এরকম টাইপের ঘটনা তোমার সাথে ঘটেছে। তুমি আমার বাড়ির খুব কাছে থাকো, মানে আমাদের যে দেশের বাড়ি রয়েছে বর্ধমানে, তার খুব কাছেই থাকো। আই থিঙ্ক মানে তুমি বর্ধমানেই থাকো, তাই তো? হ্যাঁ, আমি বর্ধমানে থাকি। বর্ধমানে একদম প্রপার বর্ধমানেই থাকি। আচ্ছা, আমি জানতে চাই মোনালিসা, যে তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল, মানে সেটা সূত্রপাত কিভাবে, মানে কি হয়েছিল? একদম শুরু থেকে শুরু করো তো, কি হয়েছিল তোমার সাথে? আচ্ছা, তো 2021 মে মাসে আমি বেশ কিছু ঘটনার সম্মুখীন হই, যেগুলো বেশ ভয়ঙ্কর, এবং এক একটা ঘটনায় আমি এখনো যখন মনে করি না, আমি রীতিমতো শিউরে উঠি, আমার রাতের ঘুম উড়ে যায়। তো এই ঘটনাটা আমার সঙ্গে দিনের পর দিন ঘটেছে, একদম মোটামুটি 2 বছর কন্টিনিউ ঘটেছে, ঠিক আছে? হ্যাঁ, আর আমি এই সমস্ত ঘটনাগুলো এই জন্যই আরো শেয়ার করতে চাই, যাতে হয়তো এরকম আমাদের সাথে অনেকেরই ঘটে, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না, যাতে সবাই এটা বুঝতে পারে খুব সহজ। তো ঘটনাটা আমার প্রথমে বলি যে 2021 মে মাস নাগাদ হঠাৎ করে আমার মধ্যখানে না খুব শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, জানো কৌস্তভ। মানে আমি খুব উইক হয়ে যাই হঠাৎই, কিন্তু উইকটা হয়ে যায়, এই নয় যে আমার কোনো কিছু হয়েছে যার পর উইকনেস দেখা দিয়েছে, সেটা নয়, হঠাৎ করে উইকনেস দেখা দেয়। এবং আমার
পুরো শরীরটাতে না তীব্র ব্যথা হয়, তীব্র ব্যথা অনুভব হয়। মানে আমাকে যেন যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম, আমার মনে হতো আমাকে যেন রাত্রেবেলা কেউ সারা রাত ধরে পিটিয়েছে লাঠি দিয়ে। এতটাই ব্যথা, এতটাই কষ্ট, সারা শরীরে পেন ফিল হতো। আচ্ছা। তো আর এইবার মাঝে মাঝেই না তার সাথে সাথে আর একটা অদ্ভুত স্বপ্ন দেখা আমি শুরু করি। স্বপ্ন, হ্যাঁ, একটা স্বপ্ন দেখা শুরু করি। এবং সব থেকে অদ্ভুত না যে এই স্বপ্নটা কিন্তু একই স্বপ্ন আমি দিনের পর দিন দেখে গেছি। স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে আমি দেখতাম যে আমি না কোনো একটা বিয়ে বাড়িতে গেছি, জানো, কোনো একটা নন বেঙ্গলি বিয়ে বাড়ি ওটা। এবং সেখানে একজন কোণে বসে আছে, হ্যাঁ, সে কোণে একটা ব্লাড রেড কালারের একটা সালোয়ার পরা, তার সঙ্গে একটা ব্লাড রেড কালারের ওড়না মাথায় দেওয়া। এবং হঠাৎই সেই বাড়িটাতে দেখি একটা অশান্তি হচ্ছে, বিশাল অশান্তি, বর আসেনি, ঠিক আছে। তো সেই মেয়েটা না দেখি সঙ্গে সঙ্গে ওই যে ব্রাইড ছিল সে ঘরে গিয়ে না মানে পুরোপুরি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে? গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করছে। তো এই স্বপ্ন, একই স্বপ্ন কখনো কি কোনো মানুষ দিনের পর দিন দেখে যেতে পারে? এটা কি পসিবল? তো আমি বুঝে উঠতে পারি না যে এই স্বপ্নটার মানেটা কি। হ্যাঁ, আমি প্রত্যেকদিন ওই স্বপ্নটা দেখতাম আর আমার মাঝরাতে ঘুম ভেঙে যেত, ঠিক আছে। এরকম হতে থাকে। তারপর হঠাৎ শুয়ে আছি, হ্যাঁ, দেখছি মানে আমার মনে হচ্ছে যেন আমার পাটাকে না কেউ ধরে হালকা হালকা করে টানছে, বুঝলে। যদি কেউ হালকা হালকা হাতে পাটাকে তোমার টানে, তুমি তো বুঝতে পারবে, বলো, ওরকম মনে হচ্ছে। তো যখন আমি হালকা চোখটা খুললাম কৌস্তব, আমি যেটা দেখলাম না, মানে তুমি ভাবতে পারবে না। আমি দেখছি একজন মহিলা, এবং এই মহিলাটা সেই মহিলা যাকে আমি স্বপ্নে দেখি প্রত্যেকটা দিন। সেই মহিলা আমার পায়ের যে পাতা রয়েছে, ফিট রয়েছে, সেই ফিটটাকে দু হাতে ধরে, হ্যাঁ, জিভ দিয়ে পায়ের পাতাটাকে পুরো চাটছে কৌস্তব। কি বলছো? একদমই তাই। এবং জিভটা কিন্তু ভীষণ বড়, এবং জিভটা থেকে না লালা পড়ছে কৌস্তব। মানে এটা স্বপ্ন দেখছো না, রিয়েলিটিতে দেখছো? রিয়েলিটিতে দেখছি আমি কৌস্তব। আমার ঘরে কিন্তু 0 বাল্ব জ্বলে, তাই কোন রকম ভুল কিছু আমি দেখিনি কিন্তু কৌস্তব। আমি দেখছি সেই মহিলা আমার পায়ের পাতাটাকে চাটছে, হ্যাঁ, দু হাতে করে ধরে। তুমি জাস্ট একবার চিন্তা করো ব্যাপারটা, দৃশ্যটা। তো এটা দেখে না আমি চিৎকার করে উঠি, মা গো বলে। তো মা পাশেই ছিল, মা সঙ্গে সঙ্গে ওঠে, মা আমাকে কনসোল করে বোঝায়, বলে কি হয়েছে। আমি মাকে বলি, মা আমি এরকম এরকম দেখলাম। মা বললো হয়তো কোনো স্বপ্ন দেখেছিস। তো আমি মাকে বললাম, মা স্বপ্ন তো দেখিনি, আমি রিয়েলি দেখেছি। যাই হোক, তো সেই দিনটা ওইরকমই কাটে। তো পরের দিন কি হয়, পরের দিন আমি সন্ধ্যাবেলা পড়তে বসেছি, বুঝলে। তো পড়ছি, হঠাৎই দেখি না একজন মহিলা বেশ শাড়ি পরা, হ্যাঁ, আঁচলটা না মাটিতে লটাতে লটাতে আমার চোখের সামনে দিয়ে বারান্দায় হাঁটছে। সেই সময় বাড়িতে শুধু আমি আর আমার মা। আমার মা পাশের রুমে টিভি দেখছে, আমি এই রুমে বসে। তাহলে বলো ওখানে কে হাঁটতে পারে? আর আমাদের ডাইরেক্ট দেখেছি আমি কৌস্তব। আচ্ছা আচ্ছা। এবং আমি না এটা দেখে আমি আবার ওরকম চিৎকার করে উঠি, কারণ আমি তো বুঝতে পারি না যে এটা কে। আমাদের বক্স সিস্টেম ঘরটায়, তাই কেউ যে ঠুকবে সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু সঙ্গে সঙ্গে মা পাশের ঘর থেকে ছুটে আসে। মা এসে বলে, মানে কি হয়েছে তোর? আমি বললাম, মা আমি এখনই আমার চোখের সামনে এরকম দেখলাম। মা বলছে, তোর কি কিছু হচ্ছে? মা তো প্রথমে বুঝতে পারে না, যে মাও চিন্তায় পড়ে যায় যে কি হলো আমার হঠাৎ করে। তো যাই হোক, মা বলে যে আমি এখানে বসছি, তুই পড়, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, আমি পড়ি আবার। এরপর থেকে শুরু হয় আমার একটা অদ্ভুত ব্যাপার। আমার সারা গায়ে কৌস্তব পিন ফোটানোর মতো সেন্সেশন হতো। মানে আমার মনে হতো, একদম আমার মনে হতো কৌস্তব আমার সারা শরীরে কেউ পিন ফোটাচ্ছে, ছুঁচ ফোটাচ্ছে কেউ কৌস্তব। আমি বুঝতে পারতাম না, আমি তো সামনে কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বুঝতে পারছি আমার সারা গায়ে ছুঁচ বিধানো হচ্ছে, ছুঁচ ফোটানো হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে শুরু হলো অতিরিক্ত জ্বলন। মানে সারা গায়ে যদি কেউ লঙ্কা বেটে প্রলেপ দিয়ে রাখে, যতটা জ্বলবে ঠিক সেরকম জ্বলুনি শুরু হলো। আমি কাঁদতাম, জানো তো, আমি কাঁদতাম, আমি কিছু করতে পারতাম না, আমি বুঝতে পারতাম না কেন হচ্ছে, আমি কাঁদতাম।
তারপর এরকম হয়ে গেছে কৌস্তব, আমি দিনের পর দিন আইস ওয়াটারে বরফ নিয়ে সেই জলের মধ্যে দিয়ে তার মধ্যে হাত পা ডুবিয়ে রেখেছি। মানে এতটাই জ্বলতো? এতটাই জ্বলতো যাতে জ্বলনটা কিছুটা কমে, কিন্তু কি মানে কোনো ফল পেতাম না, জানো তো কৌস্তব, কোনো ফল পেতাম না। ওই ততক্ষণ ভালো থাকতাম, তারপর আবার জায়গার তাই। এবার এরকম হতে থাকে, এরকম জ্বলুনি, তার সঙ্গে এরকম পিন ফোটানো সেন্সেশন শুরু হয়। এরপর আমাকে ডক্টর দেখানো হলে ডক্টর বলে যে ব্লাড টেস্ট করুন। ব্লাড টেস্ট করে দেখা যায় আমার ব্লাডে হিমোগ্লোবিন নেমে গেছে 6 ছিল, ঠিক আছে, যেটা কিনা মানে স্বাভাবিক হচ্ছে 12 মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা। সেটা 6 উইদাউট এনি রিজন কৌস্তব। আমার কিন্তু কোনো রোগ নেই, কোনো কিছু হয়নি যেটার জন্য হিমোগ্লোবিনটা হঠাৎ করে এরকম ড্রপ করে যাবে। তো রক্ত কমে যায় এবং দিনের পর দিন আমি ওই একই জিনিস দেখি, আমার ওরকম পাটা ধরে পাটাকে ওরকম জিভ দিয়ে চাটা হচ্ছে, ঠিক আছে, পায়ের পাতাটাকে কোনো একজন মহিলা ওরকম চাটছে, তার জিভটা এত ভয়ঙ্কর দেখতে, তার থেকে লালা নিঃসরণ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এরকম হতে থাকে। এবার আরেকদিন কি হয়, এরকম বিছানাতে শুয়ে আছি কৌস্তব আমি একা, মা যথারীতি রান্নাঘরে রুটি করছে, বুঝলে। তো হঠাৎ করে আমি দেখলাম আমি যে খাটটাতে শুই সেটা হচ্ছে স্টিলের খাট। হ্যাঁ, তো তুমি জানো কিনা জানি না যে স্টিলের খাটে যদি কেউ বসে বা একটু নড়াচড়া করলে না একটা আওয়াজ আসে, একই আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ, তো আমার মনে হলো যে আমি যেহেতু অন্যদিকে মুখ করে শুয়ে আছি, তো আমার মনে হলো কেউ একজন বসলো। তো আমি ভাবলাম বোধহয় মাই বসেছে, তো আমি ভাবলাম যে একবার ঘুরি, তারপর ভাবলাম যে না থাক, পরে ঘুরছি, এমনি শুয়ে আছি। হঠাৎ করে দেখছি একটা হাত, বুঝতে পেরেছো? হাতটা না, হ্যাঁ একটা হাত আমার কোমরের কাছটাতে এসে কোমরটাতে না আস্তে আস্তে হাত বুলাচ্ছে, লোয়ার ব্যাকটাতে একদম আস্তে আস্তে, খুব আস্তে আস্তে হাত বোলাচ্ছে। তো আমি ভাবছি বোধহয় আমার তো শরীরটা খারাপ, বোধহয় মা এরকম হাত বোলাচ্ছে। তো আমি মা এলে বলে ঘুরেছি, আমি দেখছি সেই মহিলা দাঁড়িয়ে আছে, ওই লাল সালোয়ার পরা, সেই লাল সালোয়ার পরা মহিলাটি দাঁড়িয়ে আছে এবং তার মুখে একটা ক্রিপি হাসি, মানে ওই রকম ভয়ঙ্কর হাসি আমি সত্যি আর কোথাও কখনো দেখিনি গো। একটা ক্রিপি হাসি দিচ্ছে সেই মহিলা। সঙ্গে সঙ্গে আমি উঠে বসে তো লাইটের মানে যে টিউবের সুইচটা দিই, দেখি কেউ কোথাও নেই। আবার মাকে ডাকি, মা এসে বলে যে মাও চিন্তায় পড়ে যায়। তো এর মধ্যেই আমার একজন নেবারে আমার এক আন্টি থাকে, হ্যাঁ, তো সেই কবিতা কাকিমা, তার নাম কবিতা। তো কবিতা কাকিমা এইসব চিৎকার চেঁচামেচি শুনে এসে বলে যে কি হয়েছে, কিছু কি হলো, মানে মনের শরীরটা খারাপ, কি হয়েছে? তো মা সব বলে। তো উনি আমাকে বলে যে বাবু একটা কথা বলি তোকে, আমার একজন চেনা জানা লোক আছে, তুই তাহলে তাকে একবার দেখিয়ে নে। এবার দেখো, আমরা পড়াশোনা করি, আমাদের যুক্তিবিদ্যা এটাই সমস্ত কিছু, সায়েন্সকে আমরা ভীষণ বিশ্বাস করি, তাই এই সবকে বরাবরই বুজরুকি হিসেবেই দেখতাম, ঠিক আছে। তো আমি তো প্রথমেই না বলে দিই, আমি বলি তোমরা কি আমাকে পাগল পেয়েছো, ওইসব লোকের কাছে নিয়ে আমাকে পাগল করার চেষ্টা নেই। তো মা অনেক রিকোয়েস্ট করে আমাকে বলে বাবা একবার গিয়ে তো দেখ। তো যথারীতি আমাকে তার কাছে নিয়ে যাওয়া হয়। তো তোমাকে আগে ব্যাপারটা বলি, যখন আমি ওখানে পা দিই না, উনি তখন মন্দিরের ভেতরে, মানে যিনি আমাকে ঠিক করেছেন, দেখেছেন আর কি, উনি তখন মন্দিরের ভেতরে মায়ের পুজো করছেন। হ্যাঁ, তো তিনি আমাকে দেখে বলে, অনেক লোক ছিল কিন্তু তার আগে, হ্যাঁ, তিনি আমাকে দেখে বলে এই এদিকে আয়, আমাকে ডাকে। তো ডাকার পরে আমি তার কাছে যাই, দিয়ে বলে এখানে বস। আমি না কিছুতেই মন্দিরের ভেতরে ঢুকছিলাম না, কেন জানি না, বাট আমার মন বলছিল না, আমার ইচ্ছা হচ্ছিল না, আমি ঠিক কি করছিলাম আমি নিজেও জানি না, আমি না কিছুতেই মন্দিরের ভেতর ঢুকতে চাইছিলাম। উনি বারবার বলছি কি রে আয়। তো তারপর যাই হোক, মা জোর করে আমাকে বসায় ওনার কাছে নিয়ে গিয়ে। তো উনি আমাকে বলে মাকে প্রণাম কর। তো তার রিপ্লাই আমি ওনাকে বলি, কেন প্রণাম করব, কে কেন করব, এরকম বল। আচ্ছা। তো উনি শর্ট করে বলে যে তোকে বলছি তো প্রণাম কর না। তো যাই হোক, তারপরে উনি আমাকে, আমার মাকে এবং আমাকে দুজনকেই বলে যে এ কাকে নিয়ে এসছেন, একে তো জ্বলন বান মারা হয়েছে, তার সঙ্গে সঙ্গে এর সাথে একজন আত্মাকে রাখা হয়েছে, মানে এর কাছে একজন আত্মাকে পাঠানো হয়েছে, একজন মহিলার আত্মাকে, ঠিক আছে। যে মহিলা এই কারণেই ওর কাছে পাঠানো হয়েছে যাতে আস্তে আস্তে ওকে শেষ করে দিতে পারে।
এবং তার সঙ্গে সঙ্গে ওকে জ্বলন বান মারা হয়েছে, ওর কি কিছু হয়? তখন আমাকে উনি জিজ্ঞেস করে যে তুমি কোনো জ্বলনের সেন্সেশন বুঝতে পারো না? আমি বলি যে হ্যাঁ। উনি আমাকে নিজে থেকেই বলেন যে তুমি কোনো পিন ফোটায় মনে হয় না যে পিন ফোটাচ্ছে? আমি বলি একদম তাই, কারণ আমার এগুলো সবই ফিল হতো। তার সাথে সাথে আমি বলি যে হ্যাঁ আমিও দেখেছি। তো উনি আমাকে বলে যে ঠিক আছে আজকে বাড়ি চলে যাও, সামনে অমাবস্যা আসছিল, তো এই অমাবস্যায় আমি একটা কাজ করব, এবং এই যে কাজটা করব সেটা তুই বাড়ি বসেই বুঝতে পারবি। যেহেতু আমি বলে তুই তো আমাকে বিশ্বাস করিস না, তো আমি বললাম কি করে বুঝবো, মানে আমার যে কথা আর কি যেটা হয়। তো উনি বললেন যে তুই বুঝতে পারবি সেই দিনকে তোর ওই বাড়ির পাশে এক প্রচুর কুকুর ডাকবে, প্রথম সাইন এটা। দ্বিতীয়ত হচ্ছে তুই হয়তো স্বপ্নের মাধ্যমে কিছু দেখলেও দেখতে পারিস, এবং তৃতীয়ত তুই নিজেই বুঝতে পারবি তোর শরীরে যে ভার ফিলিংটা হয় না সেটা তুই আর হবে না, বুঝতে পারবি। আমি তো হেসে দিয়ে চলে এসেছি, সত্যি কথা বলতে এইসব কিছু হয় না, তখনও এটা ভাবছি কিন্তু। হ্যাঁ, তো যথারীতি অমাবস্যার দিন, তার মধ্যে আর কিছু ঘটেনি, ওই 2-3 দিন ঠিক ছিলাম। তো অমাবস্যার দিন কি ঘটে, আমি রাত্রেবেলা যেরকম বিছানায় শুই সেরকম শুয়েছি, বুঝলে। আচ্ছা আচ্ছা। আমি শুনতে পাচ্ছি কৌস্তব, আমার মাথার কাছে একটা জানলা আছে, জানলাটার পাশেই বারান্দা, বারান্দাতে না কেউ দৌড়ে বেড়াচ্ছে, হ্যাঁ কেউ দৌড়াচ্ছে, এবং পায়ে কিন্তু ঘুঙুর পরে দৌড়াচ্ছে, ছুমছুম 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 করে আওয়াজ আসছে, ঠিক আছে, এবং খুব ভারী রকম ছুমছুম করে আওয়াজ আসছে, বুঝতে পারছি আমি। ঠিক আছে, তবুও মা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, মাও শুনতে পাচ্ছে, মাও তো ভয়ে, মানে অবস্থা মায়েরও খারাপ। তো তারপরে এরকম করে মা বলে ঠাকুরের নাম কর বাবু, ঠাকুরের নাম কর। আস্তে আস্তে আমি না ঘুমিয়ে যাই, এবং আমি কি স্বপ্ন দেখি তুমি জানো? কি বলো তো? আমি দেখি সেই মহিলা কাঁদছে ওই জানলাটা ধরে, তোমার বাড়ি জানলা? হ্যাঁ, আমার মাথার কাছে জানলাটা ধরে সেই মহিলা কাঁদছে আর বলছে আমি তোকে ছেড়ে যাব না, তোকে ছেড়ে আমি যেতে পারবো না, আমাকে তো লাগানোই হয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য, আমি তোকে ছেড়ে যাব না, আমি তোকে নিয়েই যাব। ঠিক আছে, একই কথা সমানে বলে যাচ্ছে এবং অঝরে কাঁদছে, মানে সে কিছুতেই যাবে না। ঠিক আছে, আর দেখছি আরো দুটো ফিগার আমি দেখতে পেলাম, ট্রান্সপারেন্ট দুটো ফিগার, তাকে প্রচন্ড ভাবে মানে চলে যাওয়ার জন্য মারছে। ঠিক আছে, কিন্তু সে বলছে আমি যাব না, আমি ওকে নিয়েই যাব। তো এরকম বলতে বলতে তারপর দেখলাম যে সে লাস্টে কাঁদতে কাঁদতে চলে গেল, এবং তারপরে না হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় কৌস্তব, এবং ঘুমটা ভাঙার পর আমি দেখি, তুমি বিশ্বাস করবে না, আমার ওই বাড়ির কাছে এত কুকুরের একসাথে ডাক আমি এর আগে কখনো শুনিনি। মোটামুটি 20-25টা কুকুর যদি একসাথে ঘেউ ঘেউ করে, ঠিক যেমন হবে ঠিক সেই আওয়াজ। ঠিক আছে, এবং তারপর দেখি আমি আস্তে আস্তে আমার শরীরটা না মনে হয় যেন পুরো হালকা, আমার আর কোনো রোগ নেই, মানে কোনো জড়তা নেই, কিচ্ছু নেই, আমি ফুল ফিট। ঠিক আছে, এই অবধিটা ঠিক ছিল, কিন্তু আমিও জানতাম না যে এটা সবে ট্রেলার ছিল, আসল মুভি তো পরে স্টার্ট হবে। মানে এই যে জিনিসপত্রগুলো বললে, ঠিক আছে, মানে এটা ইনিশিয়েশন, মানে এটা মানে পুরোটা নয়, এটা না, এটা তো সবে শুরু গো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমিও ভেবেছিলাম যে আমিও বোধহয় পুরোপুরি একদম সুস্থ হয়ে গেছি, আমার কোনো চিন্তা ভাবনা নেই। এইভাবে ঘটছে, হ্যাঁ, এটা 2021-এ ঘটলো। এইবার চলে এলাম সোজাসুজি 2022-এর জুন মাস। মানে এইটা হওয়ার পর 1 বছর আর কিছু হয়নি? না, 1 বছর কিচ্ছু হয়নি। 1 বছর উনি আমাকে একটা তাবিজ ধারণ করতে বলেছিলেন, সেই তাবিজটা ধারণ করে রেখেছিলেন, বলেছিল এটাকে কখনো গাছাড়া করবি না। ঠিক আছে, এবং তারপর আমি পুরোপুরি ফিট, কোনো কিছু ফিল হয়নি আমার। ঠিক আছে, কোনো ভয় কিছু না। এরপর চলে আসি 2022-এর জুন মাসে। তো হঠাৎ করেই না একদিন আমি যখন চেঞ্জ করছিলাম, তখন আমার হাত থেকে না ওই তাবিজটা খুলে যায়। মানে ড্রেস চেঞ্জ করছিলাম? হ্যাঁ, ড্রেস চেঞ্জ করছিলাম, তখন ওই মানে জামার হাতার সঙ্গে ওই তাবিজটা খুলে বেরিয়ে আসে। তো এবার উনি আমাকে বলেই দিয়েছিলেন, যখনই তুই তাবিজটা আবার ধারণ করবি, যখন খুলে যাবে বা কোনো কারণে যখন আবার ধারণ করবি, তখন ওটাকে শোধন করে ধারণ করতে হবে, মানে জাগিয়ে ধারণ করতে হবে। ঠিক আছে, তো সেদিনকে খুলে যায় সন্ধ্যেবেলার দিকে। তো মা আমাকে বলে যে বাবু, এটা তো খুলে গেল, তাহলে একটা কাজ কর, কালকে স্নান টান করে এটাকে জাগিয়ে আবার তুই এটাকে ধারণ করবি। তো চলো, ঠিক আছে, কিন্তু একটা কথা আছে জানো তো, বিধি বাম।
আমার ক্ষেত্রে সেম জিনিসটাই ঘটলো। আমার সেদিন কি হয়ে গেল, পিরিয়ড। আচ্ছা আচ্ছা। এবার ডিউরিং পিরিয়ড তো আমি কোনোভাবেই আর ধারণ করতে পারবো না তাবিজটাকে। মানে এরকম বলে দিয়েছিলেন কি? হ্যাঁ হ্যাঁ, উনি বলেই দিয়েছিলেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে শুদ্ধ ভাবে তোমাকে ওটা ধারণ করতে হবে। তো যথারীতি তো আর ধারণ করতে পারলাম না। তো পরপর 2 দিন গৌতম আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, আমার কোনো কিছু মনে হয়নি, যেমন আমি ছিলাম আমি তেমনই ছিলাম। 3rd দিন হলো ঘটনার পুনরাবৃত্তি। রাত্রেবেলা কি হয়েছে আবার হয়েছে, আমি রাত্রেবেলা যেহেতু আমি ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছি তুমি জানো, তো আমাকে রাত জেগে তো একটু পড়াশোনা করতে হয়। আমি রাত্রেবেলা পড়ছি, তখন মোটামুটি বাজে তোমার 1:30, 1:30। তো হঠাৎ করে না গৌস্তব, আমার মনে হচ্ছে আমি যে পড়ার টেবিলটা তার পাশে খাট, আর তার গায়ে হচ্ছে সেই জানলা। সেই জানলার পাশ দিয়ে এরকম একটা মানে করুণ কণ্ঠে কোন এক মহিলা কাঁদছে, মানে এর থেকেও ভয়ানক ভাবে কাঁদছে, ঠিক আছে? মানে অ্যাজ এ কিছু একটা বড় কিছু হয়ে গেছে। আমি বলছি, মানে হঠাৎ করে পড়তে পড়তে আমি পড়া থামিয়ে না আগে শোনার চেষ্টা করলাম যে কি হচ্ছে ব্যাপারটা। দেখছি মানে প্রচন্ড করুণ কণ্ঠে কাঁদছে। আমি বলছি, আমার জানলার পাশ দিয়ে কান্নার আওয়াজ কি করে আসছে? এখানে তো কেউ আসারই কথা নয়। তো যথারীতি আমি উঠলাম, উঠে প্রথমে আমি স্টাডি ল্যাম্প জ্বালিয়ে পড়ছিলাম। তো ঘরের লাইটটা অন করে আমি কি করলাম, জানলাটার বন্ধই ছিল, আমি তবুও মানে কাঁচের ওই পাশটা দিয়ে না শোনার চেষ্টা করছি। দেখছি না কাঁদার যে জোরটা সেটা আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, ঠিক আছে? এইটা শুনে না আমি কিন্তু রীতিমতো ভয় পেয়ে যাই। ঠিক আছে, মানে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, মানে এতটাই ভয়ানক কান্না। আমি মাকে ফোন করি, মা পাশের রুমে ঘুমাচ্ছিল। তো মা পাশের রুমে ফোনটা তুলে বলে, হ্যাঁ কি বল? আমি বললাম, মা একবার তাড়াতাড়ি এই ঘরে আসো। বলছে কেন? আমি বলছি, তুমি কি কোনো কান্নার আওয়াজ পাচ্ছ? আমি কিন্তু তখনও শুনছি গৌস্তব আওয়াজটা, মা কিন্তু শুনতে পাচ্ছে না পাশের রুম থেকে। এটা কি করে পসিবল আমি জানি না। তো মা বললো, কই না তো, কোনো আওয়াজ নেই তো, দাঁড়া দাঁড়া আমি যাই। তো মা সঙ্গে সঙ্গে আসে। মা এসে বলে, কই কিছু হয়েছে? মা আবার কি করে, ওই জানলা খুলে আমাকে দেখায়, বলে কই এখানে কে আসবে, কিচ্ছু নেই, তুই বেকার বেকার ভয় পাচ্ছিস। আমি বললাম, বেকার তো আমি ভয় পাইনি মা, আমি কোনোদিন বলি না হঠাৎ করে। মা বলছে বাদ দে। মাও হয়তো আমাকে সান্ত্বনা দিয়েছে, হয়তো ভেবেছে আমি বেশি ভয় পেয়ে যাব। তো এইভাবেই কেটে গেল। ঠিক আছে, সেদিনটা ওইভাবেই কাটলো। মা আমার কাছে শুলো। পরের দিন কি হলো, আমি শুয়ে আছি ঘরে, মা এই দিনকে আমার পাশেই শুয়েছিল, বুঝলে তো? যেহেতু আগের দিন ওরকম কান্নার আওয়াজ পেয়েছি, তো মা আর আমি শুয়ে আছি। হঠাৎ করে না আমার মনে হচ্ছে, আমি বলি চুল খুলে আমি শুয়েছিলাম, আমার না কোমর ছাড়িয়ে চুল, জানো তো? আচ্ছা। তো চুলটা খুলে না আমি শুয়েছিলাম। তো হঠাৎ করে না আমার মনে হচ্ছে আমার চুলটাই আমি হালকা হালকা টান অনুভব করছি। হ্যাঁ, মানে অ্যাজ ইফ কেউ হালকা হালকা টান দিলে যেমন চুলটা লাগবে না, হালকা হালকা। বলছি কি ব্যাপার, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। তো আমি দেখি যে কি হচ্ছে। আমি দেখি ওই মহিলা যাকে আমি আগে দেখতাম, ইনি কিন্তু তিনি নন, ইনি অন্য একজন মহিলা, একদমই তাই, এবং তার থেকে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর দেখতে। ঠিক আছে, ওকে ওকে। সেই মহিলা আস্তে আস্তে আমার চুলটাকে নিয়ে রীতিমতো খেলা করছে। একদমই তাই, মানে আলগা হাতে আমাদের বিলি কাটা হয়, বিলি কাটা বোঝো তো? সেরকম ভাবে চুলটাকে নিয়ে খেলা করছে, যার দরুন ওই টানটা আমি অনুভব করছি। ওইটাকে দেখে না আমি চিৎকার করে উঠি। ঠিক আছে, সঙ্গে সঙ্গে মা এসে সঙ্গে সঙ্গে মা আমাকে কনসাল্ট করে, কি হয়েছে বাবু? আমি বললাম, মা আমি এই দেখলাম। এই কথা শুনে না মায়ের মুখটা শুকিয়ে গেছে, কারণ মায়ের মনে হয়ে গেল যে আবার আগের ঘটনা ফিরে এলো না তো। আর এক্ষেত্রে মায়ের আশঙ্কাটাই একদম সঠিক। আচ্ছা। তো সেদিন রাতে মা আমাকে এরকম ভাবে আদর করে ঘুম পাড়িয়ে দিল, সেদিনটা কাটলো। এলাম পরের দিন সকালবেলাতে, সকাল বলতে ওই 11টা, ঠিক আছে, আমি বসে আছি ঘরে খাটের মধ্যে। তো আমাদের এই ঘরের এই দিকের একটা জানলা আছে, তো ওই জানলাটা দিয়ে আউটসাইডটা দেখা যায়, বুঝতে পারছো তো? আচ্ছা। তো আমি দেখছি আমার একটা কাকু, যে কাকুটা আমাদের বাড়িতে প্রত্যেকদিন আসে, আমার বাবার সাথে গল্প করে, মায়ের সাথে গল্প করে, আমার সাথেও কথা বলে। তো
উনি দেখছে একটা নীল কালারের লুঙ্গি পরে খালি গায়ে ওই জানলার ধারে দাঁড়িয়ে আছে আমার দিকে পিছন করে, ঠিক আছে? ওকে ওকে ওকে। তো আমি তো কাকুটাকে দেখলাম, তো কাকুটাকে দেখে আমি বলছি কাকুটা এখানে কি করছে? দিনের বেলা কিন্তু, এটা মাথায় রেখো, হ্যাঁ। তো আমি কাকুটাকে ডাকতে যাবো, বুঝতে পেরেছো? মানে বলতে যাবো যে কাকু এখানে কি করছো, এরকম কিছু বলতে যাবো। তুমি চিন্তা করতে পারবে আমি কি দেখলাম? কি দেখলে? ওই একই মানুষ আমাদের বারান্দায় আমার মায়ের সাথে দাঁড়িয়ে গল্প করছে। বাপরে বাপ। যে মানুষটাকে আমি জানলার ধারে দেখছি দাঁড়িয়ে আছে অন্য পাশে, সেই মানুষটা অপোজিট সাইডে আমার মায়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে একই সাথে। এটা দিনের বেলায় ঘটছে আমার সাথে, হ্যাঁ। আমি না যখন মায়ের দিকে ওই কাকুটা গল্প করছে, মায়ের দিকে তাকিয়ে, কাকুটার দিকে তাকিয়ে যখন এদিকে ঘুরেছি, যাকে আমি দেখেছি না আউটসাইডে, সেই মানুষটা আমার দিকে তাকিয়ে একটা ক্রিপি হাসি দিচ্ছে। বাপরে বাপ। যে হাসিটা আমি এখনো ভাবলে না আমার মানে গায়ে কাঁটা দিচ্ছে। আমি এখনো তোমাকে বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছে যাই, মাকে গিয়ে ফট করে জড়িয়ে ধরি। মা বলে কি হলো? বললাম মা আমি কাকুকে এখনই দেখলাম। কাকু বলছে তুই কেমন আছিস, কি ব্যাপার? আমি বলছি তুমি এখনই বাইরে ছিলে না? বলছে বাইরে ছিলাম, আমি তো এখানেই এসেছি, বৌদির সাথে কথা বলছি। কি দেখছিস, কি বলছিস তুই? আমি না আর কিছু বলতে পারি না ওখানে, হ্যাঁ। আমি মানে আমার অবস্থা ঢিলে হয়ে যায় ভাই, পরিষ্কার কথা। তো এরকম ভাবে কাটে। তার ঠিক 2 দিন পর আরো একটা ভয়ঙ্কর ঘটনা আমার সাথে ঘটাচ্ছিল। আমি রাত্রেবেলা ঘুমিয়ে আছি, মা এবং আমি, কারণ মা এখন আর আবার সেই আগের মতো আমার সাথে শোয়া শুরু করেছে। তো হঠাৎ করে না, যদি তুমি দেখো তোমার ধরো নাকের মধ্যে যদি কেউ পালক দিয়ে, আমরা অনেক সময় দেখবে বন্ধুদেরকে এরকম করি ঘুমিয়ে থাকলে, সুরসুরি দিলে কেমন একটা হবে, তোমার ঘুমটা ভেঙে যাবে তো, একটা সুরসুরি বা নাকে কিছু একটা ঢুকছে, এটা তুমি ফিল করবে। তো আমিও সেম ওয়েতে সেম জিনিস ফিল করি, হ্যাঁ, রাত্রেবেলা মিড নাইটে। তো আমি বাবার বলি আমার কিন্তু ঘরে 0 চলে, হ্যাঁ। তো আমি চোখটা খুলে কি দেখি বলতো? একটা কাটা ছেঁড়া মুখ, ঠিক আছে, যার গালের কাছে একটা বড় সেলাই, ঠিক আছে, যার পুরো গালটা মানে চামড়া ওঠা ওঠা, আমি কি করে এটা ডিসক্রাইব করবো আমি নিজেও জানি না। কার্লি হেয়ার, পুরো মানে একদম মিশ কালো চুল, তার সঙ্গে কোকড়ানো চুল। সেই মুখটা এক্স্যাক্টলি আমার মুখের সামনে এরকম ভাবে ঝুঁকে দাঁড়িয়ে আছে। বাপরে বাপ। ঠিক আছে, আমি চোখটা খুলে, আমার চোখটা তার এবং তার আর আমার মধ্যে হয়তো 1 আঙ্গুলের ডিফারেন্স, 1 আঙ্গুলের ডিস্টেন্স। আমি নিজেকে চেষ্টা করছি সেখান থেকে সরানোর, আমি পুরো বডি যেন আমার স্টিফ হয়ে গেছে, আমি কোনো মতে নিজেকে সরাতে পারছি না। ঠিক আছে, অনেক চেষ্টা করছি, আমার কিছুতেই হচ্ছে না। তো তারপর আমি কি করি, আমি একটা কথা বলে রাখি এখানে তোমাকে, আমি না হনুমান চালিসা পাঠ করি, বুঝতে পেরেছো তো? তো হনুমান চালিসা আমার মুখস্থ পুরো। আচ্ছা। তো আমি মনে মনে না হনুমান চালিসা পাঠ করি, জানো তো। আস্তে আস্তে আমি দেখি চিপনেসটাও কেটে যায়, আর ওইটা না হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার, মানে এত কিছু ছিলই না, ওই মুখটা আমার কাছে ছিলই না, এরকম। সঙ্গে সঙ্গে আবার সেই কান্তা, মানে আমি কেঁদে ফেলি, মানে আমি কতটা ভয় পাই ভাবো, আমি কেঁদে ফেলে আমি মাকে ডাকি, মা উঠে সেই জড়িয়ে ধরে, মা বলে কি হচ্ছে, আবার কি তোর সঙ্গে আবার সেই ঘটনাগুলো ঘটছে? ঠিক আছে, এই তো গেল 2nd দিনের কথা। এবার বলি 3rd দিনের কথা তোমায়। আমি প্রত্যেক দিন গীতা পড়ি, জানো তো। আচ্ছা। যেহেতু আমার পিরিয়ড চলছিল, তো আমি গীতা তো বুক তো আমি টাচ করছিলাম না, এগুলো আমি একটু মেনটেন করি। তো আমি কি করছিলাম, তোমার অনেক সময় দেখবে ফোনে এরকম পাওয়া যায়, ঠিক আছে, তো আমি ফোনে ওটা দেখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দেখে দেখে আমি পড়ছিলাম। লাইট জ্বলছে, হ্যাঁ, সন্ধ্যাবেলা লাইট জ্বলছে, কোথাও কিছু নেই, কোনো দমকা বাতাস, হাওয়া, ঝড় কিচ্ছু নেই। আমি বসে বসে পড়ছি। আমার মানে ঘরের যে তাক রয়েছে, র্যাক রয়েছে না, সেখানে একটা মিরর রাখা ছিল, বুঝলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা ওই মনে হলো যেন ওই মিররটা ধরে কেউ ছুঁড়ে মারলো, আর একটু হলে কিন্তু আমার মাথায় লাগতো। ঠিক আছে, মানে জোরে ছুঁড়ে মেরেছে, মানে আমি যদি না, সেই বলে না যে ভগবান বাঁচিয়ে নেওয়া, আমার ক্ষেত্রে সেটাই ঘটেছিল সেদিন, নাহলে আমার কপালটা যেত, ঠিক আছে, কেটে যেত হয়তো। তো ওটা পড়ে ভেঙে গেল, ঠিক আছে। তবুও আমি বুঝতে পারছি, আবার আমার সবসময় যেন মনে হচ্ছে যেন ওখানে কিন্তু কেউ আছে,
ঠিক আছে, চারপাশে কিন্তু ঘুরছে, এটা তো বোঝা যায়, একটা মানুষ বুঝতে পারে। এক্স্যাক্টলি। হলো সেই দিনই রাত্রেবেলার কথাই তোমাকে বলি। রাত্রেবেলা একটু ফ্রেশ হয়ে আমরা প্রত্যেকে দেখবে ঘুমাই, তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, বুঝলে, ওয়াশ মেশিনটার কাছে ফেস ওয়াশটা মুখে মেখেছি, তো অটোমেটিক্যালি এবার তো চোখ বন্ধ করবো না, চোখে ঢুকে জ্বলবে। আমি কি ফিল করলাম বলো তো? কি বলো তো? একটা নিঃশ্বাস, এইটা আওয়াজটা শুনতে পাচ্ছ? এইটা, তার সঙ্গে গরম নিঃশ্বাস, নিঃশ্বাসটা ভীষণ গরম, আমার কাঁধে পড়ছে, ঠিক আছে, এরম করে আমি মানে কোন রকম মুখে ওই অবস্থায় জলটা হালকা দিয়ে ঘুরেছি। আমি দেখলাম একটা শ্যাডোই ফিগার সরে গেল পাশ থেকে, ঠিক আছে। মানে তোমার সাথে এই হন্টিংস গুলো তো মারাত্মক লেভেলে ঘটেছে। মারাত্মক লেভেলের ঘটেছে, এবং সব থেকে অদ্ভুত শোনো ব্যাপারটা, যে ফিগারটা সরে গেল না, তার কোনো পা ছিল না গো, সে ফ্লোটিং অবস্থায় ছিল, সে ফ্লোট করছিল, ঠিক আছে। ওটা দেখলাম, দেখে মানে আমি সঙ্গে সঙ্গে ছুটে ঘরে এলাম, ঘরে চলে আসি, ঘরে এসে চুপচাপ মানে আমি বসে আছি, এবার আমি আর কিছু পারছি না, আমি এতটা হেল্পলেস, আমি কিছু করতে পারছি না, আমার কোনো কিছু করার নেই, আমি যে কোনো কিছু করবো বা কিছু করবো ওই অবস্থায় তো আমি কিছু করবোই না, পারবোই না আমি করতে, ঠিক আছে। এটা হলো। এইবারে কি হলো, রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে। আরেকটা কথা তোমাকে বলে রাখি, আমি না খুব একটা কিন্তু মাংস পছন্দ করি না, জানো তো, মানে আমি মাংস এখন তো পিওর ভেজিটেরিয়ান হয়ে গেছি, সেই মোমেন্টে যদিও খেতাম হয়তো মাসে একবার, আমার একদম পছন্দের তালিকায় ছিল না মাংস, আর খেলেও এক পিস, কিন্তু সেই মোমেন্টে সেই মেয়েটাই প্রত্যেক দিন বলতো মাংস খাবো, মাংস আনো, মাংস খাবো, প্রত্যেক দিন। ইভেন আমার মা এখনো বলে যে এরকমও হয়েছে 1 কিলো মাংস এনেছে, 700 মাংস আমি একা বসে খেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম ভাবে ঘটেছে। হলো, এবার সেদিনটা তো কেটে গেল, তার পরের দিনের ঘটনা বলি তোমাকে। পরের দিনকে আমি স্নান করছি, বুঝলে, তো স্নান করছি, আমাদের মেয়েদের না একটা সিক্স সেন্স কাজ করে, যে কে কোন দৃষ্টিতে দেখছে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, ঠিক আছে। আমি যখন স্নান করছি আমার মনে হচ্ছে আমার খুব কাছে, হয়তো তার সাথে আমার 1 হাতেরও বোধহয় ডিস্টেন্স নেই, কেউ একজন দাঁড়িয়ে রয়েছে বাথরুমের ভেতরে, সে আমাকে একটা নোংরা দৃষ্টিতে দেখছে আমার পা থেকে মাথা অব্দি। মানে ওই স্নান করছো ওই অবস্থায়? ওই অবস্থাতে তুমি একবার চিন্তা করো, যেটা আমার পক্ষে কতটা ভয়ঙ্কর, কতটা অস্বস্তিকর। এক্স্যাক্টলি, ঠিক আছে। আর এই যে নোংরা অনুভূতি গুলো না, এগুলো আমরা মেয়েরা খুব ভালো করে জানি, ঠিক আছে। মানে আমার গানটা হিহির করছে খুব, মানে আমি কি করবো, আমি তাড়াতাড়ি করে, আমার এরকমও গেছে, আমি মানে প্রপার ওয়েতে হয়তো সাবান মাখতে বা বডি ওয়াশ মাখতে পারিনি, আমি জল ঢেলে বেরিয়ে চলে এসেছি, ঠিক আছে। এরকম হয়েছে আমার সাথে। আমি যখনই চুল খোলা রাখি, ঠিক আছে, সে দুপুর বেলায় হোক না কেন, সন্ধ্যাবেলায় হোক না কেন, আমি দেখি আমার চুলের গোড়ায় সেই মহিলা বসে বসে চুল নিয়ে খেলা করছে। ওই লাল সালোয়ার পরা যায় না, এই যে পরবর্তীকালে যে মহিলা এলেন, ওই যে কাটা ছেঁড়া মুখ আর কার্লি কার্লি হেয়ার, আচ্ছা 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 আচ্ছা, ওই মহিলা, ঠিক আছে। আমি এখন অব্দি, ইভেন এখনো আমি আজ অব্দি চুল খুলে শুতে পারি না, জানো কি। ইভেন চুল খোলা রেখে আমি কোথাও বেরোই না, আমার এত সুন্দর চুল, আমি বেরোতে পারি না। তো যাই হোক, এবারে এরকম হওয়া থেকে আমার মা পুনরায় আবার সেই আঙ্কেলের সাথে কানেক্ট করে, কথা বলে, যে মেয়ের আবার এই ব্যাপারগুলো ঘটছে, তো যদি কিছু করা যায়। তো উনি বলে যে ওদেরও তো একটা তিথি নক্ষত্রের ব্যাপার থাকে, আজ বললে তো আজই হবে না, তো বলেন যে ঠিক আছে আমি এই কাজটা করবো। আমি বলি এটা হচ্ছে গত 2022-এরই তোমার পূর্ণিমা আসার আগে আগের ঘটনা বলছি, রাখি পূর্ণিমার। আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, এবার আমি আরেকটা স্বপ্ন দেখা শুরু করলাম। কি স্বপ্ন? এইবার আমি প্রত্যেকদিন যে স্বপ্নটি দেখতাম সেটা হচ্ছে কোনো একটা শ্মশানে, আমি শ্মশানটার নাম জানি না, কোনো একজন লাল বস্ত্র পরে একজন লাল বস্ত্র বলছি, কালো বস্ত্র পরে একজন তান্ত্রিক বসে একটা ক্রিয়া করছে,
যে ক্রিয়া, হ্যাঁ একটা মানে ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, কোনো একটা ক্রিয়া করছে, যে ক্রিয়াটাতে উনি ইউজ করছেন নরফুলি, ফুলি যেটাকে বলা হয় কঙ্কালের ফুলি, আর এবং আরো অনেক কিছু, কড়ি, বোঝো কড়ি, আগে সেই কড়ি খেলা হতো, ওই কড়ি, হ্যাঁ ওইগুলো ইউজ করছে। কিন্তু সেটা যে শ্মশানটা কোথায় সেটা আমি জানি না, এবং সেই শ্মশানে যেখানকারই সেই শ্মশানটা হোক না কেন সেখানে কিন্তু মা তারা রয়েছেন, মানে মা তারার মন্দির রয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবং শ্মশানটা সেই চারিপাশে গো সেই ফর্স তোমার কালো কালো ছাই পড়ে রয়েছে, এগুলো দেখতাম। কিন্তু একটা কথা বলি, আমি আজ অব্দি কখনো শ্মশান যাইনি, হ্যাঁ, তো এগুলো আমি স্বপ্নেই দেখতাম, স্বপ্নে। তো সেই সমস্ত কথা বলা হয় ওই আঙ্কেলকে, সেই তান্ত্রিক আঙ্কেলকে। তো সেই তান্ত্রিক আঙ্কেল বলে যে ঠিক আছে এটা তো আমি করব, কিন্তু আজ হবে না, তার মনে হয় 2 দিনের মাথায় বোধহয় পূর্ণিমা আসছিল, ওই রাত পূর্ণিমা। তো তুমি একটা কাজ করো, তার যে কিছু কিছু জিনিস আর কি, তোমার অনেক কিছু উনি জিনিস বলেছিলেন, তো সেগুলো আমাদেরকে কিনে দিতে হতো, বুঝতে পারলে তো? তো ওগুলোকে কিনে দিতে বলেছিল। তো মা বললো ঠিক আছে, তো বললো ঠিক আছে তুমি বরং কালকে কিনে রাখো, আমি গিয়ে নিয়ে আসবো, বা আমি একটা ছেলেকে পাঠিয়ে দেবো, ও গিয়ে নিয়ে আসবে। তো কি হয় সেদিনকে দুপুরবেলাতে, দুপুরবেলা কি ওই 10:30, দুপুর নয় সকালই বলা ভালো ওটাকে, 10:30 11টা নাগাদ মা আমাকে বললো যে চল বাবু, মা যেহেতু আমাকে বাড়িতে একা ছাড়তে ভীষণ ভয় পেত, ঠিক আছে, ওরকম দেখতাম বলে মা বললো চল শোনা বাজারটা যাবো, গিয়ে নিয়ে চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। আর আমি তোমাকে বললাম আমি পুরো প্রপার বর্ধমানে থাকি, আমার বাড়ি থেকে আমার বাজার হেঁটে মনে হয় 3 মিনিট লাগবে। আচ্ছা, ঠিক আছে, তো কাছেই। বলে চ। তো আমি মায়ের সাথে গেলাম। তো আমার গায়ে কিন্তু তাবিজ নেই, এটা বারবার মনে রাখো, হ্যাঁ। এবারে যাওয়ার পরে না, আমাদের এই যে রাস্তাটা দিয়ে আমরা যাই না, সেই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় একটা বড় গর্ত টাইপের পড়ে, গর্ত বলতে যেটা আগে পুকুর ছিল, বুঝতে পেরেছো? বাট এখন তার এক্সিস্টেন্স নেই, এখন বন জঙ্গল, মানে মারাত্মক জঙ্গল যাকে বলে, ওইসব ভর্তি হয়ে আছে। আমার খালি এটুকুই মনে আছে যে আমি যখন ওই জায়গাটা পার হচ্ছিলাম না, আমার একটা প্রচন্ড ঠান্ডা হাওয়া লাগে গায়ে, মানে এতটা ঠান্ডা মনে হচ্ছে যেন আমি মনে হয় কাশ্মীরে থাকলে এরকম ফিল হবে আমার, বুঝতে পারছো? দেখো রাখি পূর্ণিমার সময় ভালোই গরম থাকে, কিন্তু অতটা ঠান্ডা হাওয়া তো লাগবে না, তো মানে প্রচন্ড শীতল একটা হাওয়া আমি পাই, ঠিক আছে, এইটুকু আমার মনে আছে। এরপর বাকি এক্সপিরিয়েন্স গুলো আমার মায়ের মুখ থেকে শোনা এবং কিছুটা আমার বয়ফ্রেন্ডের মুখ থেকে শোনা। তোমার মনে নেই সেই সময়ের স্মৃতি কোনো? না, ঠিক আছে। তো এবারে মা বলে, এটা মায়ের মুখ থেকে শোনা, হ্যাঁ, তো মা বলছে যে আমাদের একটা চেনা জানা দোকান রয়েছে, গ্রসারি শপ, তো গ্রসারি কিছু জিনিসপত্র আনার ছিল। তো মা বলছে আমি নাকি ওখানে দাঁড়িয়েই না এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিলাম, তাকিয়ে কি করছিলাম বলতো, এরম করে করে, মানে গর্জন যেটাকে বলে, ঠিক আছে, গুমরানো যেটাকে বলে, সেটা করছিলাম। মা বলছে আমি দেখছি তুই না আকাশের দিকে তাকিয়ে আছিস, তাকিয়ে ওই রকম ফুসছিস, যাকে বলে প্রচন্ড রাগ হলে যেরকম করে মানুষ, ঠিক সেরকম। তো মা বলছে আমি বুঝতে পারছি না যেটা কি হচ্ছে। মা সঙ্গে সঙ্গে আমাকে বলে, এই কিরে বাবু, তুমি বিশ্বাস করবে না, আমি আমার মাকে কোনোদিন তুই বলি না, ঠিক আছে, মাকে কোনোদিন উল্টো পাল্টা কথা বলার কথা দুঃস্বপ্নেও ভাবি না। সেই মেয়েটা মাকে কি বলে জানো? কি বলে? কিরে যাবি এখান থেকে, যাবি, এরকম করে রুডলি মাকে আমি তুই তোকারি করে বলি, ঠিক আছে। এবার দোকানের আঙ্কেলটাও তো আমার দিকে তাকিয়ে আছে, কারণ উনিও আমাকে চেনে, ঠিক আছে, সবাই মোটামুটি এখানকার আমাকে চেনে, ভালোবাসে। উনিও না আমার এই অবস্থা দেখে নাকি উনিও বলে মাকে যে বৌদি কি হয়েছে ওর। মা তো মানে মা বলছে, আমি তখন কিছুটা বুঝতে পারছি যে সামথিং ইজ রং। মা তো তাড়াতাড়ি ওখান থেকে গ্রসারি জিনিসগুলো নেয়, নিয়ে আমাকে বলে চ বাড়ি যাবো, ঠিক আছে। মা বলছে তোকে আমার টানার ক্ষমতা নেই, আমি তোকে হাত ধরে টানছি। মা বলছে মনে হচ্ছে অসুরের শক্তি বলে একটা কথা আছে, বলছে অসুরের শক্তি তোর গায়ে মা, আমি তোকে টানতে পারছি না, ঠিক আছে, এরকম ব্যাপার। তো আমি মাকে বলি, মা যখন আমাকে টানছিল আমি মাকে বলি এই তোর ওই তান্ত্রিককে ফোন কর, ঠিক আছে, মানে মাকে তুই তুকারি করে মা বলছে তোর গলার আওয়াজ তো তোর গলার আওয়াজের মতো নেই, পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি বলছি ওকে ফোন কর। মা তো বুঝতে পেরেছে, মা বলছে তুই আগে বাড়ি চ, আর আমি বলছি তুই আগে ওকে ফোন কর। তো তুমি একটা কথা বলো,
3 মিনিটের ডিস্টেন্স যেখানে ওয়াকিং, সেখানে কি তুমি সেখান থেকে কখনো কি কোনো টোটো ভাড়া করে বাড়ি আসবে না তো? না। তার মানে কতটা ভয়ানক কন্ডিশন হলে একটা মানুষ এটা করতে পারে। মা আমাকে বলছে জোর করে টেনে নিয়ে আমাকে টোটোতে বসিয়েছে, বুঝতে পেরেছো? বসিয়ে আমাকে সেই বলছে ধরে রাখতে পারছে না, মানে আমি টোটো থেকে ঝাঁপ মারবো, এরকম একটা ব্যাপার। জোর করে ধরে রেখেছে। আর মা যেহেতু দীক্ষিত, তো মায়ের গুরুমন্ত্র মা কিন্তু মানে কন্টিনিউয়াসলি জপ করে যাচ্ছে, ঠিক আছে? তো কোনো রকমে আমাকে সে জড়িয়ে চাপতে, সে দড়ি বাঁধার মতো করে হাতে করে বেঁধে ওরকম করে নিয়ে এসছে বাড়ি। হ্যাঁ, বাড়িতে তো নিয়ে এসছে, এবার বাড়িতে তো ঢুকাবে কি করে? আমি তো ঢুকছি না, ঠিক আছে? আমি একই কথা বলে চলেছি, তোর ওই তান্ত্রিককে ফোন কর আর আমাকে ছাড়, ঠিক আছে? এই একই কথা মাকে বলছি, আমাকে ছাড়বি তুই, ছাড়, আমাকে ছাড়, আমাকে ছবি না, তুই আমাকে ছবি না, তো তান্ত্রিককে ফোন কর, এরকম বলছি, ঠিক আছে? তো মা লাস্টে আমাকে বলেছে ঠিক আছে তোর কথাই মানছি, তুই আগে ঘরে চ, মা কোনো রকম করে আমাকে ঘরে এনে বসিয়েছে। তো মা বলছে যখন তোকে আমি খাটে বসাই না, তুই দুলছিস, সামনে পিছনে যেমন দোলে না, বলে তুই এরকম বসে বসে তখন দুলছিস, ঠিক আছে? আর মা তো বারবার বলছে কিরে কি হয়েছে এরকম বলছে, আর আমি দুলেই যাচ্ছি। দিয়ে যখন মা কি করেছে বলো তো, মা আমাকে বলেছে কিরে তোর কি হয়েছে বলবি, এরকম বলেছে। হ্যাঁ, আমি কি করেছি জানো কৌস্তব? মানে আমি ওটা ভাবলেও আমার লজ্জা লাগে এখন, আমি কি করে করলাম জানি না। আমি না মায়ের গলা টিপতে গেছিলাম। গলা টিপতে গেছিলাম? হ্যাঁ, আমি আমার মায়ের গলা টিপতে গেছিলাম, তুমি ভাবতে পারছো? সাংঘাতিক একটা বিষয় এটা। এরপরে এরকম হওয়ার পরে মা সঙ্গে সঙ্গে সেই আঙ্কেলকে ফোন করে, ঠিক আছে? সে আঙ্কেলকে ফোন করা নয়, আঙ্কেল বলে যে যেমন করে হোক মাকে বলে যে ওর যে অসহজ অবস্থাটা ওর চলছিল সেটা কি কেটে গেছে। আর সেই দিনই কিন্তু আমার স্নান করে তাবিজ ধারণ করার কথা। হ্যাঁ, অসহজ অবস্থা বলতে মানে যেটা পিরিয়ড চলছিল আর কি। ও আচ্ছা, হ্যাঁ, ওটা কি ক্লিয়ার হয়ে গেছে? ওটা যেহেতু ওনাদের কথায় এই সময়টা আমাদের অসুচি থাকে, তো আমার কিন্তু সেই দিনই স্নান করে তাবিজটা ধারণ করার কথা ছিল। হ্যাঁ, তো আমি ফ্রেশ হয়ে গেছি। তো মা বলছে হ্যাঁ ওর তো সেই অবস্থা কেটে গেছে। বলছে তাহলে একটা কাজ করো, ওকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে স্নান করিয়ে যেমন করে হোক ওই তাবিজটা ওকে পড়াতে হবে, তাকে মেরে ধরে যেমন করে হোক। মাকে এটা বলেছে। আর মাকে বলেছে একটা কাজ করো, ওকে ফোনটা দাও, আমাকে ফোন দিতে বলেছে। এটা সব মায়ের ডেসক্রিপশন। হ্যাঁ, আমি খেয়ে আমাকে ফোনটা দিয়ে মা বলছে আমার কান ফেটে রক্ত বেরিয়ে গেছে তোর মুখের খিস্তি শুনে। মানে আমি ওই তান্ত্রিক আঙ্কেলকে স্ল্যাং দিয়েছি। আমি জীবনে কখনো উল্টো পাল্টা কথা বলি না, সেই মেয়ে কোথা থেকে স্ল্যাং দিয়েছে আমি জানি না, ঠিক আছে? মা বলছে এত অশ্লীল ভাষা একটা মেয়ের পক্ষে বলা সম্ভবই নয়। আর তুই তো, তোর গলা তো নয়, ওটা অন্যরকম গলা। অশ্লীল ভাষায় তাকে খিস্তি মেরেছি, আমি স্ল্যাং দিয়েছি, তাকে বলেছি তুই আমার কিছু করতে পারবি না, এটাকে স্ল্যাং ওয়েতে নিয়ে নাও, কি হবে বুঝতে পারছো? বুঝতে পারছি। তুই আমার কিছু করতে পারবি না, তোর দ্বারা কিছু হবে না, তোর মতো হাজার হাজার আমি দেখে এসেছি, বুঝলি? এরকম তাকে আমি বলেছি। সে ওই দিক থেকে নাকি আমাকে অনেক বুঝিয়েছে, কি সব মন্ত্র বলেছে জানি না। মা বলছে কিছু একটা বলছিল উনি, তো উনি মাকে তো ওটা বলেছে। আচ্ছা, তো এবার ফোনটা রেখেছে মা। এবার আমার জন্য জল টল ঠিক করতে গেছে বাথরুমে, যে আমাকে টেনে নিয়ে বাথরুমে স্নান করাবে। ইতিমধ্যে আমার বয়ফ্রেন্ড ফোন করেছে আমাকে। ওকে, বয়ফ্রেন্ড ফোন করার পরে ফোনটা আমি ধরেছি, ধরে আমি এটা বয়ফ্রেন্ডের কথাই বলছি, আমি বয়ফ্রেন্ডকে আমি বলেছি কিরে কিরে কি ভাবছিস, বাঁচিয়ে নিবি তুই বাঁচিয়ে নিবি মনাকে, বাঁচিয়ে নিবি? তোর ক্ষমতা নেই তো, আমি ওকে নিয়ে যাবো, তুই দেখ আমি ওকে নিয়ে যাবো, তোরা কিচ্ছু করতে পারবি না, এরকম করে বলেছি। আর ও আমাকে এখনো বলে তুমি সেদিন যা হেসেছিলে ওইরকম ভয়ঙ্কর হাসি কোনো ভূতের মুভিতেও বোধহয় শোনা যায় না, ঠিক আছে? আমি নাকি এগুলো নাকি বলে আমি নাকি মারাত্মক মানে বাজে ভাবে ভয়ঙ্কর হেসেছিলাম নাকি, ঠিক আছে? ও বেচারা সঙ্গে সঙ্গে ফোনটাকে কেটে মাকে ফোন করে, মায়ের ফোনে ফোন করে, মায়েরকে ফোন করে বলে যে কি হয়েছে ওর। তো মা বলে যে এই ব্যাপার। ওর তো ওদিকে চিন্তা, আর এই সময়টা আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছিল সিরিয়াসলি। তো যাই হোক, এরপরে মা তো আমাকে আবার স্নান করাবে কি করে, একটা নিয়ে যেতে পারে না, ঠিক আছে? কোনো রকমে
মা গুরু মন্ত্র জপ করছিল, জপ টপ করে কষ্টে সৃষ্টে আমাকে টেনে নিয়ে গিয়ে স্নান করিয়েছে। ওই অবস্থাতে মাথায় যেহেতু শ্যাম্পু না করালে আমাদের শুদ্ধতা হয় না মেয়েদের, তো ওই অবস্থায় শ্যাম্পু ট্যাম্পু করিয়ে আমাকে স্নান টান করিয়ে কোনো রকম একটা জামা পরিয়ে আমাকে টেনে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে ঢুকিয়েছে, বুঝলে? এইবার ঠাকুর ঘরে ঢুকিয়ে মা ওই রকম দুধের মধ্যে তাবিজটাকে শোধন করিয়ে আমাকে তাবিজটা পরিয়ে দিয়েছে, ঠিক আছে? এইবার থেকে আমার আস্তে আস্তে এবার মনে আছে এই ব্যাপারটা, তার এরপর যা যা ঘটছে এবার আমার মনে থাকবে সব আছে আর কি। তো তারপর তখন আমার মনে হলো যে আমি মনে হচ্ছে যেন খুব ঘুমিয়েছিলাম, বুঝলে তো? ঘুম থেকে উঠলে দেখবে এটা কেমন লাগে না, মানে অনেক ঘুমানোর পর একটা কেমন লাগে দেখবে, ঠিক আছে? অচেনা জায়গায় তুমি উঠছো ঘুম থেকে, কেমন লাগবে যে এটা কোথায় চলে এলাম, এরকম একটা ভাব। তো হঠাৎ করে আমার মনে আছে আর ভীষণ ক্লান্ত লাগছিল আমার, জানো তো, মনে হচ্ছে না অনেক কাজ করে ফেলেছি। তো ওইটুকু আমার মনে আছে। তো এইবার যেটা বলবো সেটা কিন্তু একটু মন দিয়ে শুনবে, হ্যাঁ? আমি দেখছি আমি ঠাকুর ঘরে বসে আছি, তো ঠাকুর ঘরের যে দরজাটা রয়েছে না, ওই দরজাটাতে একটা ফ্লোটিং ফিগারটাকে দেখছো না হ্যালুসিনেট করছো? কি মনে হচ্ছে তোমার? দেখছি আমি, চোখ খোলা পুরো, আমি মানে আমার পুরো ধ্যান জ্ঞান সব রয়েছে। আচ্ছা, সেই মোমেন্টে আমি দেখছি আমার ঠাকুর ঘরের দরজার বাইরেটাতে একটা ফিগার। এবার ফিগারটাকে আমি একটু বর্ণনা দিই কেমন। একটা ফ্যাকাশে মুখ, যা সাদা মুখ, যাকে রক্তহীন ফ্যাকাশে মুখ। তার চোখ দুটো মনে হচ্ছে কালো কুটুরি, যেমন হয় চোখ দুটো হচ্ছে কালো কুটুরি। আমি তোমাকে বলছি না, আমার চোখের সামনে এখনো ব্যাপারটা ভাসছে। ঠোঁটটার জায়গাটা লাল টকটকে কষতাম, ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে ব্লাড পড়ছে। হায় ভগবান, ভাবতে পারছো? ছুঁয়ে ছুঁয়ে ব্লাড পড়ছে, সে হাসছে, আর তার কপালে একটা বড় সিঁদুরের টিপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি না ওটা দেখছি, এবং তুমি বলো হ্যালুসিনেট মানে কতক্ষণ ধরে করতে পারে? আমি কন্টিনিউ ওটাকে দেখছি আমার ওই দরজাটার বাইরেটাতে। আমি মাকে বলছি, মা দেখতে পাচ্ছ? মা বলছে, কই না তো। কি দেখছিস বাবু, কি দেখছিস? আমি ওইটা দেখছি, ওই টপ টপ করে রক্ত পড়ছে, ভাবো। তারপরে যথারীতি তারপরে আমি একটু ঠিক হলাম। সেদিনটা আমাকে মা ওই ঠাকুর ঘরেই রেখেছিল, জানো তো। তো তারপর সেদিন রাতে কাজ হয়। তো সেদিন রাতে যখন কাজ হয়, তো তখন কাজ তো শুরু হয়েছিল মোটামুটি তোমার ওই 2টা নাগাদ উনি কাজ শুরু করেছিলেন, বুঝলে তো। তার আগে না, ওই 12টা 12:30 নাগাদ আমি শুনতে পাচ্ছি আমার ঠাকুর ঘরের পাশ থেকে মনা মনা এরকম আওয়াজ 2বার, ঠিক আছে? আমি তোমাকে বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। তো ওটা হলো। তারপরে যথারীতি ওই আঙ্কেল কাজ করে। সেদিন সারা রাতটা আমি জেগেছিলাম। আবার সেই কুকুরের ডাক, জানো তো, সেই 25-30টা কুকুর এবার আমার পুরো জানলার দিকে মুখ করে ডাকছে, এবং ভয়ঙ্কর জোরে জোরে ডাকছে। মানে কিছু দেখলে দেখবে কুকুরটার ডাক বোঝা যায় কিনা, ভয়ঙ্কর ভাবে ডাকছে, মানে ওরা কিছু একটা দেখলে দেখবে কেমন যেমন ডাকে, ঠিক সেরকম, ঠিক আছে? তো তারপরে উনি আমাকে আরো 2টো তাবিজ দেন। উনি আমাকে বলেন আমার উপর ডাকিনী চালনা করা হয়েছিল। মানে ইনিশিয়ালি জ্বলনবান এবং একটা প্রেতাত্মাকে পাঠানো হয়েছিল, কিন্তু এখন বলছো যে ডাকিনী চালান করা হয়েছে। একদম ডাকিনী চালনা করা হয়েছিল আমার উপরে। আচ্ছা। এবং তুমি বিশ্বাস করবে না, উনি আমাকে একটা নয় 2টো তাবিজ দেন, ওভার প্রোটেকশন দেন। ওকে, ঠিক আছে? এবং আমাকে বলে তুমি যতদিন বেঁচে থাকবি ততদিন তোকে এই তাবিজটা কিন্তু ধারণ করতে হবে। এবারে একটা কথা বলি, এই সব হওয়ার পর থেকে না আমি না, মানে আমার মধ্যে জানি না এটা কি সবার ক্ষেত্রে হয় কিনা, আমি না কিছু হলেই বুঝতে পারি, জানো। মানে কোনো জায়গায় যদি কোনো নেগেটিভ এন্টিটি থাকে না, সেখানে যদি আমি প্রথমবারও যাই আমি বুঝে নেব কিছু আছে, ঠিক আছে? তো যাই হোক, তো সেদিনকে আমাকে ওরকম ভাবে 2টো তাবিজ দেওয়া হয়। তারপর থেকে আমি তো এখন অব্দি প্রোটেক্টেড, ঠিক আছে? এমনি কিছু হয়নি। কিন্তু আরেকটা ঘটনা হয়, শোনো তোমাকে বলি। 2023 লাস্ট ইয়ারে আমার সাথে একটা অদ্ভুত জিনিস ঘটে, জানো তো। আচ্ছা।
অদ্ভুত জিনিস ঘটে বলতে বেশ কিছুদিন ধরে না আমি আবার খারাপ স্বপ্ন দেখতে শুরু করি। এক্ষেত্রে কিন্তু আমি কোনো মহিলাকে বা কোনো কিছু দেখতাম না, এক্ষেত্রে আমি দেখতাম কি যে হঠাৎ করে কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম কিছু দেখতাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শুরু 2023-এ বলছি। হ্যাঁ, তো তারপরে আরেকটা স্বপ্ন আসতে আমার শুরু করে। সেই স্বপ্নটা হচ্ছে এরকম যে আমাকে কেউ একজন বলছে যে দেখ তোর ওপর না পুতুল তন্ত্র বলে একটা হয়, যেটাকে ভুডু বলা হয়, সেটা পুতুলের ওপর যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয় সেটা করছে, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার মতনই একটা দেখতে পুতুল তৈরি করা হয়েছে, সেটাকে কালো রঙের কাপড় জড়ানো হয়েছে, সেটাতে পিন ফোটানো হচ্ছে। ঠিক আছে, এবং কেউ আমাকে নিয়ে গিয়ে দেখাচ্ছে দেখ তোর ওপর এই কাজটা করা হচ্ছে, এবং যে আমার উপর এতগুলো কাজ করেছিল সেই আমার সোকল্ড কাছের মানুষকে আমি দেখছি তিনি এই কাজটা করাচ্ছেন। ঠিক আছে, তো এই স্বপ্নটা দেখে তো আমি রীতিমতো শিউরে উঠি, কেন আমার তো পাস্ট এক্সপিরিয়েন্স এত খারাপ যে আমি সত্যি কথা বলতে একটুতেই আমাকে এখন ভয় এমনি পেতে হয়, এবং আমি প্রোটেকশন নেওয়ার চেষ্টা করি। তো আমি সঙ্গে সঙ্গে আবার সেই আঙ্কেলকে ফোন করি, এখন তো উনি বুঝেই গেছেন আমাদের সব। তো ফোন করার পর উনি বলে যে হ্যাঁ একটা এরকম মানে চেষ্টা চালানো হয়েছিল, বাট তোমার ওপর যেহেতু প্রোটেকশন দেওয়া রয়েছে, প্রোটেক্টেড তুমি রয়েছো, তো তার জন্য কিছু করে উঠতে পারেনি, বাট চেষ্টা চালানো হচ্ছে। আমি আরেকটা উনি কি বলে বাঁধ দিয়ে দিয়েছে নাকি এরকম, মানে বেঁধে দিয়েছে, আরেকটা কিছু বাঁধন দিয়ে দিয়েছে, যার জন্য এই জিনিসটা এখন অব্দি ঠিক আছে। আমি বুঝতে পেরেছো তো? তো এই হচ্ছে ঘটনা, এটাই তোমার সাথে আমার শেয়ার করার ছিল। কিন্তু আমি এতটা শুনলাম, বাট এই যে জিনিসপত্রগুলো তোমার সাথে হলো, তোমার সাথে ঘটলো, ঠিক আছে, এটা কারণটা কি? মানে কিসের জন্য হলো, কে করলো তোমার সাথে এই সব কিছু? এই সবকিছু করেছে, আমি তার নাম তো নেব না, কিন্তু আমার খুব কাছের একজন মানুষ, একদম আমি বলতে চাই যে ব্লাড রিলেশন তার সাথে আমার। ঠিক আছে, এবং এটাও আমি জানতে পেরেছি কার থ্রুতে, যে আঙ্কেল আমাকে আর কি সুস্থ করেছেন, যার দয়াতে আমি আজকে ঠিক আছি, তিনি আমাকে এটা দেখিয়েছিলেন। এবং এটা দেখানোর প্রসেসটা তোমাকে বলি, একটা থালাতে না জল নিয়েছিল, জানো তো? তো জল নেওয়ার পরে মানে প্রথমে আমি আগে একটা কথা বলে দিই, উনি যখন আমাকে মুখে বলেন যে এরা তোমার উপর এটা করেছে, আমি কিন্তু বিলিভ করিনি। আমি বলি হতে পারে না, কারণ আমার রিলেশনশিপে একদম কাছের, সে আমার খুব কাছের, মানে এতটা কাছের কেউ, মানে আমি তোমাকে কি বলছি, ব্লাড মায়ের পেটের ভাবো না কেউ। তো আমি না এটা ভাবতে পারি না, আমি বলেছি এটা হতে পারে না। বলছে প্রমাণ চাস? আমি বলেছি হ্যাঁ, ওই যে বললাম কোথাও না কোথাও যুক্তিতর্ক বিশাল আমরা ভাবি। আমাকে সে ডাকে, আমি আর মা যাই, তো একটা পাত্রে জল নেয়। এবং আরেকটা কথা বলে দিই, সে কিন্তু আমি যারা করেছে তাদের কিন্তু তিনি চেনেন না। হ্যাঁ, তো জলে আমি তার মুখটা দেখতে পাই, একদম তাকেই দেখতে পাই। সে একজন মহিলা, এবং তার সঙ্গে একজন পুরুষ তো বটেই, যিনি পুরুষ তিনি আমার ব্লাড রিলেশনের মানুষ, এবং তার ওয়াইফ হচ্ছে উনি। ঠিক আছে, এরা দুজন মিলে এটা করেছে। কারণটা হচ্ছে আমাকে মেরে ফেলা, আমাকে সরিয়ে দেওয়া, আমাকে সরিয়ে দিলে আমাদের প্রপার্টি তারা আর কি পেয়ে যাবে, আমার বাগের প্রপার্টি প্লাস আমার মা বাবার অনেক কিছু রয়েছে যেগুলো ওরা পেতে পারে। তার মানে তো একদমই ক্লোজ ব্লাড রিলেশনশিপ, আমি যেটা বলতে পারি, একদম ক্লোজেস্ট, একদমই ক্লোজেস্ট রিলেশনশিপ। এবং এটা এর জন্যই করা হয়েছিল যাতে আমাকে সরিয়ে দেওয়া যায়। ঠিক আছে, কিন্তু ভগবান বলে তো একজন রয়েছেন, আমি মনে করি আমি যদি ঠিক থাকি আমাকে কেউ কিছু করতে পারবে না। হয়তো আমি সাফার করবো কিছুদিনের জন্য, বাট আলটিমেট কিন্তু আমার ক্ষতি হবে না, এটা আমি খুব বিশ্বাস করি, আমি ভগবানের ভীষণ বিশ্বাসী। তো যার জন্য হয়তো এখন ভগবানের কৃপা এবং তার সঙ্গে সঙ্গে আঙ্কেলকে পেয়েছিলাম, তার অশেষ আশীর্বাদে আমি হয়তো এখনো ঠিক আছি। তো এই ছিল আমার আজকের ঘটনা। অসাধারণ একটা মানে ভয়ের একটা ঘটনা। তুমি আমাকে আরেকটা জিনিস যেটা বলছিলে, তোমার নিজের সাথে এরকম যেরকমটা হয়েছে মোনালিসা, তোমার মাসির ছেলের সাথেও এরকম কিছু একটা ঘটেছিল। একদম। সেটা কি হয়েছিল সেটা একটু বলো, কারণ আমার কোনো একটা জায়গাতে গিয়ে মনে হচ্ছে তোমার ঘটনাটা এবং তার ঘটনাটা অনেকটা ইন্টারলিঙ্কড, তাই জন্য আমি এখানটায় জানতে চাইছি কি ঘটেছিল, একটু বলো ওটা। হ্যাঁ, তো প্রথমেই বলি, আমার মাসির বাড়ি হচ্ছে তোমার ঝাড়খণ্ডের হাজারিবাগ। আচ্ছা, তো হাজারিবাগে আমার মাসির বাড়ি। আমার মেসোমশাই কলেজে চাকরি করতেন, উনি এই লাস্ট 2 বছর আগে মারা গেছে। ঠিক আছে, তো এখন মাসি, দিদি আর দাদা। হ্যাঁ, তো আমার দাদার সাথে ঘটনাটি ঘটে। তো আমার দাদার ওর নাম হচ্ছে সৌরভ। আচ্ছা আচ্ছা।
আর একটা কথা বলি, আমার দাদা আগে এটা বলে রাখা দরকার, আমার দাদা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, মানে ওকে আর রণবীর কাপুরের মধ্যে তুমি খুব একটা ফারাক পাবে না দেখার দিক থেকে, ঠিক আছে? ভীষণ সুন্দর দেখতে, আর ভীষণ সুন্দর ভাবে নিজেকে মেনটেনও করতো, জানো তো। তো এটা বেশ কিছু বছর আগের থেকে ঘটনাটা ঘটেছে, মানে তখন আমি যে ঘটনা তোমাকে বলছি 2008-9 থেকে এটা স্টার্ট, বুঝলে তো। তো সেই সময় আমার মেসো আর কি বাড়ি তৈরি করছিল, বুঝলে তো, মাসিদের বাড়ি তৈরি করছিল। তো ওই জন্য না ওরা একটা জায়গায় ভাড়া ছিল, হাজারিবাগেরই একটা জায়গায় ভাড়া ছিল, যেখান থেকে ওরা আর কি রোজ যেত, দেখাশোনা করতো, বাড়িটা তৈরি হচ্ছিল। তো তখন মেসো বেঁচে ছিলেন। তো যে বাড়িটাতে ওরা ভাড়া ছিল না, সে বাড়িটার একদম গায়ে হচ্ছে একটা কবরস্থান ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে কবরস্থান ছিল একদম, মানে একটা পাঁচিলের এপাশ ওপাশ, বুঝলে তো, এরকম ব্যাপার। তো এবার কি হয় বলো তো, তখন তো দাদার যথেষ্ট কম বয়স, রক্ত গরম, 11-12 পড়া ছেলে, বুঝলে। তোমার ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলো তো কোনো ব্যাপারই না ওর কাছে। এটা কোন সালের ঘটনা বলছো? এটা বলছি আমি তোমার 2007-এর ঘটনা। ঠিক আছে। তো ও খেলতে ভীষণ ভালোবাসতো, বুঝতেই পারছো, তোমরাও যেমন খেলো। তো ওরকম খেলতে খেলতে না ওখানে ওর বলটা চলে যায় ওই কবরস্থানের ওখানে, ঠিক আছে। তো বলটা চলে যায়, তো ও এবার কি করে, আর দেখবে একটা ব্যাপার থাকে আমাদের ইউথদের মধ্যে, ভূত কিছু হয় না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো আপনার যায় গিয়ে বলটা কালেক্ট করে, তো কালেক্ট করে চলে আসে। এখানে একটা ঘটনা ঘটেছিল যেটা আমি কিন্তু লাস্টে রিভিল করবো একদম, হ্যাঁ। তো চলে আসার পর সেদিনকে খেলাধুলা হয়ে যায়, খেলাধুলা হয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফেরে। তো বাড়ি ফিরে একটা কথা বলে, ও কিন্তু ভীষণ ভালো ছেলে বলতে সবার সাথে খুব ভালো কথা বলে, সবাইকে প্রণাম করে, মানে এখনকার অনেকের মধ্যে রয়েছে না যে রিলেশনশিপ, মানে রিলেটিভসদের সাথে কথা বলবো না, বা হয় না, আমাদেরও হয়, ওর কিন্তু সেরকম না, ও সবার সাথে বেশ ব্যালেন্স করে চলে, বেশ মিশুকে, হ্যাঁ, মানে পাড়ার 1 নম্বর ছেলে গো। পড়াশোনার দিক থেকে, দেখতে শুনতে, কোনো নেশা ভাঙ কিছু করতো না, বুঝতে পেরেছো। আর মানুষের এত উপকার করতে, কেউ যদি বলতো বাবু আমার এটা লাগবে, ও আগে সেখানে ছুটতো, এরকম মানুষ। তো সেদিনকে যখন বাড়ি ফিরে সব দরজা লক করে বসে থাকে, বুঝলে তো। এবারে মাসি খানিকক্ষণ থাকে, তারপর ভাবে যে কি ব্যাপার, এখনো দরজা খুলছে না। তো এরকম তো নয় যে দরজা লক করে তো একা একা থাকারও মানুষ নয়। তো কি করে, মাসি কি করে, দরজা ওকে ফার্স্টে বলে যে বাবু বাবু, অনেকবার ডাকে, তো কোনো আওয়াজ পায় না। তো তারপরে আবার অনেকবার ডাকার পরে লাস্টে দরজাটা খুলে। তো যখন দরজা খোলে তখন কোনো কথা না বলে না, মাসির দিকে ইভেন তাকায়ও নি। মাসি বলে জানিস তো, আমার দিকে তাকায়নি, দরজাটা খুলে চুপচাপ গিয়ে বেডে বসে পড়ে, মানে মাসির দিকে পিছন করে, দেওয়ালের দিকে মুখ করে বসে পড়ে। এবারে মাসি ওকে জিজ্ঞেস করে যে বাবা কি হয়েছে, তোর কি কিছু হয়েছে, মানে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ঝামেলা ঝগড়া যেটি কিছু করেছিস? বলে না, ঠিক আছে, মানে হিন্দিতে বলে নেই। তো তারপরে ওকে বলে যে কিছু হয়েছে, তো বলে না। দিয়ে মাসি বলে যে ঠিক আছে, কম বয়সী ছেলে পেলে প্রেম ঘটিতেও কিছু হতে পারে, বা বন্ধু বান্ধবের সঙ্গে ঝামেলাও হতে পারে। মাসি কথা বাড়ায়নি, ছেড়ে দেয়। তো সেদিনকে রাত্রেবেলা ওকে খেতে দেয়, বুঝলে। তো ও না খায়নি, ও ওরকমই রেখে দেয়। তো পরের দিন সকালবেলা যখন মাসি দরজা খুলে ঘরে ঢোকে, বলে কি বাবা খাসনি? না, এই মানে গলা গম্ভীর করে বলে না, খায়নি। তো মাসি বলে ও আচ্ছা ঠিক আছে, মাসি কিছু বলে না, মাসি ওটাই ভেবেছে, ঠিক আছে। দিয়ে ওরকম ভাবে তো কাটলো 2-3 দিন এরকম, জানো তো, ওকে খাবার দেয় আর খায় না। তার সাথে সাথে কি করে, ও স্নানও করে না, কিছুই করে না, বুঝলি। ওই যে ঘরে ঢুকে বসে রইলো, ও আর ঘর থেকে বেরোয় না কোনো মতে, হ্যাঁ। তো তার মধ্যে ওর বন্ধুরা এসছে, বন্ধুরা এসে ওকে বলছে কিরে চল খেলতে যাবি না? হ্যাঁ, নেই মুঝে নেই জানা, তুম লোক যাও, ঠিক আছে, হিন্দিতে এরকম। হ্যাঁ, ওরা হিন্দি ভাষী, যেহেতু ঝাড়খণ্ডে বিহারে থাকে, বুঝতে পারছে, হিন্দি কথা বলে। বলে না আমি যাবো না, তোরা যা, এরকম ব্যাপার। তো ঠিক আছে। তো মাসি ভেবেছে কি বলতো, ওর মনে হয় ব্রেকআপ হয়েছে, হ্যাঁ। তো মাসি না একদম ফ্র্যাঙ্কলি, হ্যাঁ, কি ওকে বলেছে বাবু একটা কথা বলবো? বলছে হ্যাঁ। বলছে তোর কি কিছু ব্রেকআপ কিছু হয়েছে, আমাকে বল না, আমি তো তোর বন্ধুর মতো, ঠিক আছে। বলছে আমি তোর সাথে কথা বলতে চাই না, ঠিক আছে, তুমি না, সরি, আমি তোর সাথে, মুঝে তেরে সে বাত নাই করনা है, এরকম ভাবে বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মাসি প্রচন্ড রেগে গেছে, বলছে হ্যাঁ রে, তুই একদিন ধরে গরমকাল স্নান করিস না, খাস না, তোর বাথরুম পায়খানাও যাস না, তোর কি ব্যাপার কি বলতো, হ্যাঁ, কিছু হলে আমাকে বল, ঠিক আছে। তো কোনো কথা বলে না। তো মাসি কি করে, ওর বন্ধুদের সাথে কথা বলে যে হ্যাঁ রে এরম এরম ব্যাপার, তো কি হয়েছে? তো ওরা বলে কই কিছু তো হয়নি, ও তো বেশ ছিল, ও খেলেছে, ও খেলে বল টল নিয়ে এসে বলটা দিয়ে চলে গেল, কি হলো জানি না, আর খেললো না, ঠিক আছে। তো ঠিক আছে,
চলো, এইবার কি হলো, এ তো সবে শুরু গো। এরপরে না ও কি করতো, একা একাই কথা বলা শুরু করে, জানো। মাসি বলে, হ্যাঁ মাসি বলে রুমের দরজা খুলে দেখে ও যেন কার সাথে কথা বলছে, কিন্তু এমন ভাবে কথা বলছে যেন ওর সামনে কেউ প্রেজেন্ট। ঠিক আছে, ওর সামনে কেউ প্রেজেন্ট, এরকম হাত নাড়ি নাড়ি, আমরা কেমন হয় সামনে কেউ থাকলে কথা বলি, খুব খুশিতে কথা বলছে, ঠিক আছে, ওরকম। তো মাসি বলে যে কি হলো ছেলেটার, হঠাৎ করে কি হয়ে গেল এমন। মাসি তো খোঁজ খবর লাগায় যে প্রেম গঠিত কোনো ব্যাপার বা কিছু, কারোর থেকে কোনো রকম কোনো ক্লু পায় না। ঠিক আছে, এরকম দিনের পর দিন চলতে থাকে। তো এইরকম চলতে থাকার পর মেশো কি করে, ডক্টরের সাথে কনসাল্ট করে যে কি ব্যাপার। ঠিক আছে, ওকে এমনি ডক্টর দেখায়, ওর সবকিছু ঠিক আছে, প্রেশার সমস্ত কিছু ঠিক। তারপর কি করে, ওকে একজন ভালো সাইকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে ওকে দেখায়। তো তিনি কোনো কিছু না মানে উত্তর দিতে পারেননি, তিনি খালি ঘুমের ওষুধ দিয়েছিলেন, বুঝতে পেরেছো, যে ও ঘুমালে ঠিক হয়ে যাবে। মানে ও কিন্তু মানে উনি কিন্তু ডাইরেক্ট বলেননি যে কি হয়েছে ওর অ্যাকচুয়ালি, উনি নিজেও বোধহয় বুঝতে পারেননি। তো ও বলেছে যে হ্যাঁ ওষুধ দেয়, যে ও ঘুমালে ঠিক হয়ে যাবে। তো প্রথম প্রথম জানো তো ও ঘুমাতো, মানে ওষুধের মানে ইয়েতে ডোজ দিত, তো ও ঘুমাতো, বেশ ভালোই ঘুমাতো। হ্যাঁ, এর পরে শুরু হলো আসল খেল। এরকম কি হলো জানো, ওর না এবার আগে যে ঘুমাতো এখন আর ঘুমায় না। কি করে, প্রত্যেক দিন, এটা আমরাও যখন গেছিলাম তখনও দেখেছি, আমাদের সামনেই যেটা সেটা তোমাকে বলি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। রাত 2টো বাজে, বুঝলে, ও কি করছে, উঠলো আরাম করে ঘর মানে দরজাটাকে খুললো, হ্যাঁ লাথি মেরে খুললো, রুম থেকে বেরোলো, বেরিয়ে পরে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে ছুট। ঠিক আছে, রাত 2টো বাজে, তখন রাত 2টো বাজে। এবার আমরা তো সবাই এ কোথায় যাচ্ছে, মেশোকে আমরা বলছি, মেশো বলছে আরে বলিস না, কদিন ধরে যে কি করছে কিছুই বুঝতে পারছি না, কোথায় চলে যাচ্ছে। তো তখন আমরাই বললাম তাহলে একটা কাজ করো, ওকে ফলো করা যাক। ঠিক আছে, ও কোথায় যায় এত রাত্রিবেলা, ওই 2টোর সময় গেল, তো আবার যখন 4টে বাজলো তখন কিন্তু ফিরে চলে এলো। হ্যাঁ, এসে আবার রুমে ঢুকে গেল। ঠিক আছে, এরকম ব্যাপার। তো পরের দিন সবাই মিলে ঠিক করা হলো, আমি ছিলাম, আমার মা ছিল, আমার মামারাও গেছিল, বাবা গেছিল। তো সবাই মিলে ঠিক করা হলো যে মেশো, মামা আর বাবা এরা 3জন ওকে ফলো করবে। ঠিক আছে, যে ও রাত্রেবেলা যাচ্ছেটা কোথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরের দিনকে রাত্রেবেলা সেম কেস, ওই 2টো বাজে আর ওরকম বেরিয়ে গেছে। এবার এরা কি করেছে, ওর পিছন পিছন না, ওরাও সাইকেল নিয়ে টুকটুক করে যেতে, মানে একটু ডিস্টেন্স মেনটেন করেছে যাতে দেখতে না পায়। ঠিক আছে, ওর পিছন পিছন গেছে। কি দেখছে জানো, কি দেখছে, 4 মাথা রাস্তার যে চৌমাথা যেটাকে বলি, ওখানে ওদের একটা চৌমাথায় একটা বিশাল বড় বট গাছ আছে, জানো। ওই বট গাছটার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কথা বলছে। ইয়েস, সেখানে কিন্তু কেউ নেই, বুঝতে। ঠিক আছে, কার সাথে কথা বলছে কিন্তু ওরা তো মানে কথা বলছে, সামনে কেউ নেই, মানে এমন করে কথা বলছে, মানে হি ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। মানে ও যার সাথেই কথা বলছে তার সাথে কথা বলে সব থেকে সুখী মানুষ, হাসছে। মানে একটা কথা বলো, যদি তুমি কারোর সাথে প্রেমালাপ করো বা ফ্লার্ট করো, তোমার একটা আলাদাই ব্যাপার থাকবে ভেতরে, একটা বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে, এক্সপ্রেশন আলাদা হবে। আচ্ছা আচ্ছা, ওরকম। ঠিক আছে, ঠিক আছে, ওরকম কথা বলছে। ওরা না এইসব দেখে না, ওরা 3জনে, মানে ওরা আর বুঝতে পারছে না যে ওর কাছে যাবে না পালিয়ে আসবে ওখান থেকে, বুঝতে পেরেছো। তবুও যতই হোক, বাবা বলে কথা, মামা বলে কথা, তবুও না গেছে ওর পিছনে, মানে ওর কাছে গেছে। কি বলছে, এই এখানে কি করছিস। যেই ওদেরকে দেখেছে না, ও প্রচন্ড রেগে গেছে। ঠিক আছে, রেগে গিয়ে বলছে, তু লোগ ইহা পে কিসে আয়ে হে রে, এরকম ভাবে ওদেরকে বলেছে। তোরা এখানে কেন এসেছিস, এরকম করে ওদেরকে বলেছে। ওরা বলছে তো তুই এখানে কি করছিস। তো তখন ওরা দেখছে ও কাকে যেন বলছে যে তুম আভি চলি যাও, বাদ মে আনা, কাল আউঙ্গি না, ফির কাল আউঙ্গি, এরকম বলছে। হ্যাঁ, কালকে আবার আসবো, তখন কথা হবে। এরা আমাকে এখানে জ্বালাতে এসছে। ঠিক আছে, আর এই বাবা, মামা আর মেশো ওরা কিন্তু পুরোপুরি ব্ল্যাঙ্ক আউট, ওরা বুঝতে পারছে না যে কি হচ্ছে ভাই। ঠিক আছে,
তো এটা হলো, যাই হোক ওকে তো জোর করে বাড়িতে নিয়ে আসা হলো। এসে তো প্রচন্ড অশান্তি, সে মারতে যাচ্ছে জানো তো, যে মানে 3 জন পুরুষ ওকে আটকাতে পারছে না, এত শরীরে শক্তি। হলো হলো এইভাবে। এরপরে কি হলো, এরপরে যেটা হলো সেটা হচ্ছে তোমার ওদের বাড়িটা কমপ্লিট হয়ে গেল। তো ওরা বাড়িতে শিফট করলো। শিফট করলো, তোকে একটা আলাদা রুম দেওয়া হলো, ও তো ওই রুমেই থাকে। এরপর আরেকটা জিনিস শুরু হলো, সেটা হচ্ছে নিজেকে বলতো মে রতন সিং হু, আমি রতন সিং। ঠিক আছে, ও কিন্তু মানে মানে গলাটা না পুরো চেঞ্জ ওর। ঠিক আছে, নিজেকে রতন সিং বলে পরিচয় দিত। হ্যাঁ, আর কি করতো বলতো, ছুটের সাথে চলে যেত। কি বলতো, পাকিস্তান ने अटैक किया है, पाकिस्तान ने अटैक किया है। হ্যাঁ, আমি আর্মি অফিসার। আচ্ছা 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 আচ্ছা, আমি আর্মি অফিসার, পাকিস্তান ने अटैक किया है। আর এমন করে, আমি তো নিজে দেখেছি কোস্তাব, ও মানে এমন করে বলতো না, মানে সত্যি যেন ওইখানে যুদ্ধ হচ্ছে গো। হ্যাঁ, এই ইধার যাও উধার যাও, হ্যাঁ বন্দুক লেকে খাড়া রহো, এরকম ভাবে মানে ও কাউকে মানে এরকম ভাবে বলছে, ডিরেক্ট মানে ডিরেকশন দিচ্ছে, এদিকে চলে যাও ওদিকে চলে যাও, হ্যাঁ এরকম করো, এরকম হচ্ছে। আরে मैं रतन सिंह हूँ, तुम लोग हमें मारेगा, মানে এরকম করে সে ছাদে মানে এদিক ওদিক তাকাচ্ছে যে শত্রুরাও অ্যাটাক করেছে। হ্যাঁ, এরকম করতো। আবার চলে আসতো ছাদ থেকে, জানো, ছাদ থেকে চলে আসে আবার দরজা লক। ঠিক আছে, হলো এরকম হলো। দিয়ে ওরকম চললো মোটামুটি 15 দিনও রতন সিং রতন সিং রতন সিং চললো। ঠিক আছে, এবার খেলা শুরু হলো আরেকটা, কি মেয়েদের গলায় বলছে মে চান্দা হু, আমি চান্দা, আমার নাম চান্দা। ঠিক আছে, এটা তো আমার বাড়ি, এটা তো আমার জায়গা, তোমরা এখানে কি করতে এসেছো, পুরো মেয়েলি গলাতে। এইবার তো মাসির মাথা গেছে আরো খারাপ হয়ে, বলছে ভাই এতদিন তো বুঝলাম ও রতন সিং করছিল, ভেবেছিলাম ওর মাথায় বিগাড় উঠেছে কিছু বটে, এটা কি হচ্ছে? হ্যাঁ, বলছে আমি চান্দা, এটা আমার বাড়ি, আমার জায়গায় তোমরা কেন এসেছো? ঠিক আছে, এবার ওরাও ওখানে নতুন গেছে। হ্যাঁ, ওরা বলছে আমরাও তো চান্দা নামে বাবা কাউকে চিনি না, যে চান্দা নামে কেউ এক্সিস্ট করে বলেও জানি না। তো এর মধ্যে কিন্তু একটা কথা বলে রাখি, এর মধ্যে কিন্তু ওদের জানো তো, ওদের মেন জায়গা হচ্ছে রাঁচি। হ্যাঁ, ওরা সবকিছু কিন্তু রাঁচিতে, যেমন আমাদের এখানে কলকাতা, সেরকম ওদের ওখানে রাঁচি। ভালো ভালো ডক্টর দেখানো বলো, ওকে ইভেন শক দেওয়া হয়েছে মাথাতে, জানো কি, রাঁচিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ডক্টর কিছুই বার করতে পারেনি যে ওর এক্স্যাক্টলি হয়েছেটা। আমার মেশো না কয়েক লক্ষ টাকা খরচ করেছে ওর পিছনে, ডাক্তারের পিছনে। কোনো ডাক্তার ওকে ঠিক করতে পারেনি, রাদার বলতে পারেনি যে ওর অ্যাকচুয়ালি হয়েছে কি। ঠিক আছে, ওরকম চান্দা চান্দা করতো। যে তখন ওদেরই একজন নেবারে একজন আন্টি, মানে ওদেরই আর কি চাচি চাচি বলে ওরা, তো ও তখন এসছে, বুঝলে তো, ওরকম চিৎকার করছে আমি চান্দা চান্দা করে। হ্যাঁ, যে তখন মাসি বলছে, ও নিয়ে এসছেন, যে মাসি বলছে যে আর দেখো না ছেলেটা এরকম চান্দা চান্দা বলছে। তখন না যেই বলেছে ওই আন্টিটা না চুপ হয়ে গেছে, বুঝলে, ঘুম মেরে গেছে। তখন মাসি বলছে দেখো না এই ছেলেটাকে নিয়ে আমার এত জ্বালা, এই চান্দা কে জানে বাবা, বুঝতে পারি না। তখন ওই চাচিটা আমার মাসিকে কি বললো জানো, বলছে আপনারা যে জায়গাটায় বাড়ি করেছেন না, এই জায়গাটাতেই একটা মেয়ে যার নাম চান্দা, সে কিন্তু হ্যাং করে মারা গেছিল। মানে গলায় দড়ি দিয়েছিল, গলায় দড়ি দিয়ে মারা গেছে। বুঝতে পারলে চান্দাটা করতে গিয়ে এলো তাহলে। এইবার শুরু হলো আরেক অত্যাচার। কি অত্যাচার? আচ্ছা একটা কথা বলো, একটা মানুষ কতটা ভাত খেতে পারে গো এক বেলায়? থালা? 1-1.5 থালা। 1-1.5 থালা? 1 হাঁড়ি? 2 হাঁড়ি? বিশ্বাস করবে? কি গো, তাই? ইয়েস, তাই। 2 হাঁড়ি, 5-6 কিলো মাংস, বিশ্বাস করবে? 2 লিটার দুধ হড়হড় করে ঢেলে খাচ্ছে, নিজের চোখে দেখা। জানো, রাত 11টা নেই, 12টা নেই, 1টা নেই, আমি পরাঠা খানা হ্যাঁ, আমাকে এখন পরোটা বানিয়ে দাও, ইমিডিয়েট পরোটা বানিয়ে দিতে হবে, 1টা 2টো নয় কিন্তু, 1 কিলো 1.5 কিলো একটা ময়দার পরোটা, এবং না দিলে তোমাকে মারবে রীতিমতো, ওকে কেউ আটকাতে পারছে না, এরকম অবস্থা। খেতে বসছে, আমি তো নিজের চোখে দেখেছি গো,
পা দুটো ছড়িয়েছে, বুঝলে? দৃশ্যটা একবার চিন্তা করো। হ্যাঁ, পা দুটো ছড়িয়েছে, হাঁড়িটাকে পা দুটোর মধ্যে নিয়েছে, দু হাতে করে খুবলে খুবলে ভাত খাচ্ছে গো। সব ভাতগুলো এরম করে বেয়ে বেয়ে নিচের দিকে পড়ছে। তুমি দৃশ্যটা একবার ভাবো। এক্স্যাক্টলি। মাংস খাচ্ছে, ঠিক আছে, হাঁড়ি ধরে উপর করে দিল, কড়াই ধরে উপর করে নিয়ে খাচ্ছে। মাসি দুধ গরম করে দুধ রেখেছে, গরম দুধ, 2 লিটার দুধ তুমি গট গট করে কোনো মানুষ খেতে পারবে? আমাকে একটু বলো। হাঁড়িটাকে উপর করে নিয়ে গড়গড় করে খেয়ে নিচ্ছে। পড়ে যাবে। ও পড়ে না, ও খাচ্ছে, এবং ওগুলো ওদের পুরো পাড়ার লোক জমা হয়ে দেখছে ওর কাণ্ড কারখানা। আচ্ছা, তারপর কি হলো? এরপরে কি হলো, ওরকম তো চান্দা চান্দা বলে নিজেকে করতো। এরপর একদিন মেশো না আস্তে আস্তে ফেড আপ হয়ে যাচ্ছিল গো। মেশো একদিন ওকে প্রচন্ড বকেছে, প্রচন্ড মেরেছে, জানো তো। এবার আরেকটা কথা বলে রাখি, এই সময়গুলোতে কিন্তু ওর স্নান পুরো স্টপ, ও স্নান করেনি। এবং এখন 2024 সাল চলছে, ও এখন অব্দি স্নান না করে আছে। বিশ্বাস করবে তুমি? না, স্নান না করে আছে। মানে ওর কেসটা এখনো কাটেনি? না, কাটবে না কোনোদিন। কেসটা কি মানে ওর মানে আমি তো বুঝতে পারছি মাল্টিপল আফটার মাধ্যমে পজেস, যেটা আমার মনে হচ্ছে। এখনো তো সবে শুরু গো, তুমি এখন ট্রেলার শুনছো, দাঁড়াও। এরপরে খুব বকাবকি করে মেশো একদিন ওকে। ও কি করে, কাউকে না বলে না বাড়ি ছেড়ে চলে যায়, জানো। তো বাড়ি ছেড়ে চলে যায়। এবার দেখো, মা বাবা তো প্রচুর খোঁজাখুঁজি করেছে, থানাতে রিপোর্ট করেছে, ইভেন ওখানকার নিউজ পেপারেও দেওয়া হয়েছিল নিখোঁজ বলে। পাওয়া যায়নি, জানো তো, প্রচুর খুঁজেছে। তো ওরকম খুঁজতে খুঁজতে 10-12 দিন পরে, ঠিক আছে, ওর খবর পাওয়া যায়। ওই যে বললাম না যে অ্যাডভার্টাইজ দিয়েছিল, মানে বিজ্ঞাপন দিয়েছিল নিখোঁজের, তো ওখান থেকে মানে ওই নাম্বার দিয়ে দিয়েছিল, ফোন নাম্বার। তো একজন ফোন করে বলে যে এইরকমই একটা দেখতে ছেলেকে, আর তুমি যদি কখনো হাজারিবাগ গেছো কি? না, যাওনি। যদি কখনো যাও না, তুমি দেখবে ধানবাদের পর থেকে না দুদিকে পুরো বন, হ্যাঁ, আর মধ্যখানে স্মুথ রাস্তা, মানে জার্নি করতে হেভি লাগে। ওদিকটা বন জঙ্গলটা একটু বেশি আছে, জানো তো, প্রচুর বন জঙ্গল আছে, শাল বাগান, এই বাগান সেই বাগান। তো কেউ একজন আননোন পার্সন ফোন করে বলে যে ওদের ওখান থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে একটা এরকম বনের মধ্যে এই একটা ছেলেকে ও মানে ও রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছে যে ঝুঁকছিল, বুঝতে পেরেছো? তো 10-12 দিন পর কিন্তু, হ্যাঁ, এই খবরটা এলো। তো যথারীতি থানাতে জানানো হয়। তো পুলিশ প্লাস মেশোর দাদার ছেলে সবাই মিলে ওকে রেস্কিউ করতে যায়। তো বনের অনেকটা ভেতরে গো, মানে ওখানে কোনো মানুষ যায় না, বনের অনেকটা ভেতরে দেখে উবু হয়ে দুটো হাঁটুকে যদি জড়সড় করে তার মধ্যে মুখটা গুজে বসে থাকা হয়, কিরকম হবে ব্যাপারটা? এক্স্যাক্টলি ওইরকম ভাবে বসে আছে। তো এখানে দুটো কোশ্চেন। প্রথম কোশ্চেন, 10-12 দিন কোনো মানুষ ওই রকম একটা বনে, যেখানে যে কোনো কিছু থাকতে পারে, আশেপাশে কোনো বসতি নেই, তো খালি এনএইচ রাস্তা, কি করে থাকতে পারে গো? তার খাওয়ার খিদে পায়নি, তার জল তেষ্টা পায়নি, আর কিছু হয়নি, তো ওরকম ভাবে বসে আছে। তো ওখান থেকে পুলিশ, ও আসবে না জোর করে। আর এইবার যখন ওকে মানে রেস্কিউ করতে যায়, ও মেশোকেও চিনতে পারেনি, ঠিক আছে। আসা হলো, নিয়ে আসার পরে এইবার শুরু হলো নতুন নাটক, কি মে ইকবাল হু। এবার তুমি একটা সিন চিন্তা করো, একটু মন দিয়ে শোনো ব্যাপারটা। একবার রতন সিং বলছে, একবার মেয়ের গলায় চান্দা বলছে, একবার আরেকটা অন্যভাবে গলায় বলছে মে ইকবাল হু। এবার তুমি বলো কি হবে? ঠিক আছে, মে ইকবাল হু, মুঝে গোস্ত খানা है। গোস্ত, ইয়েস, ঠিক আছে। এইবার তো তুমি এবার বুঝতেই পারছো এটা কখনো সম্ভব আমাদের হিন্দু ঘরে তো নয়। তো ওকে তো অনেক ভাবে আরো খাওয়া বেড়ে গেল। হ্যাঁ, এবার শুরু হলো কি, মানে নোংরা নোংরা কথা বলা। মানে ও এমন, এবার ওর চাহিদাটা কেমন হলো বলতো, যে ছাদে উঠতো, উঠে গালাগালি দিত, বুঝলে তো, মানে চাচ্ছাতাই গালাগালি, নোংরা নোংরা ল্যাঙ্গুয়েজে গালাগালি, উল্টো পাল্টা কথা বলা। ইভেন মেয়ে ছেলেদেরকে উল্টো পাল্টা কথা বলে, মানে আশেপাশের বউ, মানে বাড়ির বউরা তাদেরকে উল্টো পাল্টা বলে, মানে এমন বলা, মানে সেক্সুয়ালি কথা বলা, ঠিক আছে, আমি ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো না।
এমনই বাজে বাজে কথা বলতো, ঠিক আছে? ইভেন উল্টো পাল্টা হাতে ইশারা করে দেখাতো। তারপর ফুল নেকেড অবস্থায়, মানে ফুল নেকেড হ্যাঁ। ছাদে থাকতো? ছাদে থাকতো, ওই অবস্থাতেই ঘরে আসতো, ওকে কেউ জামা প্যান্ট পরিয়ে রাখতে পারতো না, এখন অব্দি ওই অবস্থাতে আছে। হ্যাঁ, ফুল নেকেড অবস্থায়, ওর গায়ে একটা সুতো নেই। এবার তোমাকে আমি কতগুলো কথা বলবো যেগুলো শুনে তোমার মাথা ঘুরে যাবে। গ্রীষ্মকাল, বৈশাখ মাসের দুপুর, কতটা রোদ গরম বুঝতে পারছো? খোলা ছাদে রোদের মধ্যে শুয়ে আছে ও, সারা দুপুর। সাধারণ মানুষ কি বাঁচবে? সানস্ট্রোক হয়ে মরে যাবে না? মারা যাবে। এক্স্যাক্টলি, এটা একদিন না, এটা দিনের পর দিন ঘটছে, ঠিক আছে? মানে এইগুলো এখনো ঘটছে? পুরোপুরি ঘটছে, হ্যাঁ। এখন তো আরো বলছি, দাঁড়া, সবে শুরু করলাম যে হলো। ওরকম চলে যাচ্ছে ছাদে, ওরকম করে হচ্ছে। রাত্রেবেলা সারা রাত পাকিস্তান অ্যাটাক কি হয়, যেগুলো বলছিলাম, মানে যে কথাগুলো বারবার রিপিটেডলি বলতো, হ্যাঁ সেগুলোই। আর নিজেকে ওই তিনটে পরিচয়, মানে পরিচিতি দিচ্ছে, ঠিক আছে? মানে ইকবাল, চন্না আর এই রতন সিং, এই তিনটে ভাবে নিজেকে বারবার বলছে যে ওই তিনজন। এবং সব থেকে মজার কথা, তিনবারই গলা চেঞ্জ, ঠিক আছে? ঘরের সমস্ত ঠাকুর ফেলে দিয়েছে, ওদের ঘরে এখনো একটা ঠাকুর নেই। ঠাকুরের ছবি টবি সব ফেলে দিয়েছে, হ্যাঁ। আর এবার চালু হলো নতুন জিনিস, কি পেচ্ছাপ করে সে টয়লেটটা খায় এখনো, জানো, মানে খাওয়া শুরু করলো। ওকে, টয়লেট করে সেই টয়লেটটা খাচ্ছে। আর কি করছে জানো গোস্ত? সারা ঘরে, সারা দেওয়ালে কি যেন লিখে রেখেছে জানো। অনেক চেষ্টা করেছি পড়ার, ওটা না হিন্দি, না ইংলিশ, না বাংলা, না অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ যে লিখেছে কেউ বুঝতে পারেনি, এখনো অব্দি বুঝতে পারি না। এখনো গেছি লাস্ট জবে, তখনই গিয়ে দেখেছি, বুঝতে পারিনি গো কি লিখে রেখেছে। এবার কি হয়েছে, এই ইকবাল জবে থেকে বলেছে না, বলে নিজেকে, তবে থেকে না ও উর্দু ভাষায় কথা বলে ম্যাক্সিমাম সময়। আচ্ছা, ওর পক্ষে উর্দু জানা সম্ভবই না নর্মাল ওয়েতে। সে কি সব সুরা মুরা পাঠ করে গো, তুমি মানে না শুনলে তুমি বিশ্বাস করবে না কি সব বলে, ঠিক আছে? এবার কি করলো, পটি করে তো, পটি পায়খানাতে, ওই পায়খানাটা খায়। মানে আমি তোমাকে কি করে বলছি, মানে খুব প্যাথেটিক বিষয়, খুব প্যাথেটিক বিষয়, ঠিক আছে? ওই ল্যাংটো অবস্থায় থাকে, ওরকম করে ওই সব খেয়ে বেড়ায়। এবারে কি হলো, মাসি অনেক জায়গায় চেষ্টা করেছে, অনেক তান্ত্রিক এসছে, টাকার পর টাকা ঢেলেছে, কোনো কাজ হয়নি। এবারে ওদের ওখানে চম্পারণ বলে একটা জায়গা আছে, নাম শুনেছে। চম্পারণ একটা ওই মাজার টাইপ কিছু আছে, বুঝলে? তো একজন মাসিকে বলে যে এই ব্যাপার, তো একবার নিয়ে গিয়ে দেখো না গো ওখানে হয় কিনা। ওইবার ওকে নিয়ে যাবে কি করে, এটা তো সবচেয়ে চাপের ব্যাপার। তো যাই হোক, লোক ভাড়া করে, দুজনকে সেই কুস্তিগির বলে না, ওদেরকে ভাড়া করে ওকে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। কোনো মতে যাবে না, মানে রাস্তাতে কি না করেছে, ওদেরকে মেরেছে, ড্রাইভারকে ধরে চাটি মেরেছে, বুঝতে পারছো তুমি? যাবে না, জোর করে ওখানে নিয়ে গিয়ে নামিয়েছে। মাজারে তো ঢুকবে না, মাজারে গিয়ে থুতুমুতু ফেলে খিস্তি খাস্তা করে একাকার কাণ্ড, জোর করে ওকে ঢুকিয়েছে, বুঝলে? তো যে মৌলভী সাহেব বসেছে ওর সামনে, তাকে হিসেছে আর কি বলেছে জানো? কি বলেছে? क्या उखड़ लेगा मेरा, कुछ नहीं होगा, तू तो अभी बच्चा है रे, ठीक है? तेरे जैसा बहुत देखे हैं मैंने, तू कौन से खेत की मूली है, এরকম করে বলেছে তাদেরকে, বুঝলে? তো যাই হোক, তো তারা তো তাদের কাজ করেছে, তারা যথাসাধ্য চেষ্টা করেছে ওকে মানে করার, কিন্তু কিছুতেই না, কিছু করতে পারেনি। সেই লাস্টে কি করেছে না, লাঠি মেরে, ওই সব মাসি বলছিল কি সব ওদের উপকরণ থাকে না অনেক কিছু, লাঠি মেরে সব ফেলে দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসছে। কতজন ওই রকম কুস্তিগির গেছে, আরো কতজন ওখানকার লোকজন, মানে ওকে ধরে রাখতে পারে না, অনেক কষ্ট করে ধরে ওকে বলছে, মানে মাসিকে বলেছে, মাজি हम लोग से नहीं होगा, आप ले जाइए इसको, ठीक है, हम लोग कुछ नहीं कर पाएंगे।
ये बहुत मतलब कुछ अजीब ही है, कुछ बहुत बड़ा है इसके साथ, ঠিক আছে? তো ওকে নিয়ে গেছে, যাই হোক বাড়ি এনেছে, বাড়ি এনেছে, দিয়ে তারপর ওকে রেখে দিয়েছে, বুঝলে? তো এরকম অত্যাচার চলছে চলছে চলছে। এবার হচ্ছে আমার দিদির বিয়ে, মানে ওর যে দিদি, ঠিক আছে, তার বিয়ে তো দিতে হবে, এরকম তো থাকলে চলবে না, দিদির বিয়ে। তো দিদির বিয়ের দিন ওকে কি করেছে, একটা ঘরে না বন্ধ করে রেখেছে, না হলে কি না কি করে দেবে বাবা, কাকে কি করবে নেই ঠিক। তো বিয়ে বাড়িতে থেকে দেয়নি, জানো তো, একটা লজ ভাড়া নিয়ে বিয়ে দিয়েছে ওর কারণে। তো আমরা কনেযাত্রী গেছিলাম, তো কনেযাত্রী থেকে যখন এসেছি না, ওই তখন বাজে তোমার 2:40, বুঝলে, রাত। পরের দিনই বেরিয়ে চলে আসবো। তো ওখানে বসে আছি, আমি বসে আছি, হ্যাঁ, সেজে গুজে এসেছি, বসেছি। আচ্ছা, হট করে দেখছি আমার কাছে এসছে, হ্যাঁ, মেয়েদের গলায়, হেই চান্দা হু। আমি না ওর দিকে কট কট করে তাকাচ্ছি, মানে আমার না আত্মারাম খাঁচা ভাই, সত্যি কথা, ঠিক আছে? বলছে মে চান্দা হু, তুঝে याद है, तुझे याद है मैंने गोद दिया था तुझे, तुझे याद है? আমি ভাবছি ভাই কি বলছে ভাই। দিয়ে তো আমি হনুমান চালিসা পাঠ করতে শুরু করে দিয়েছি। যেই হনুমান চালিসা পাঠ করেছি ওখান থেকে চলে গেছে, ঠিক আছে? মানে এখন মানে ওর কি হয় জানো তো, ও যখনই প্রচন্ড অত্যাচার করে বা রেগে যায় না, বা ধরো প্রচুর অত্যাচার করছে, ওকে যদি হনুমান চালিসা শোনানো হয় ও কিন্তু শান্ত হয়, ঠিক আছে? এখন অব্দি শান্ত হয়। তো যথারীতি ওরকম বলে তারপর তো মাসি মেশো সেই টেনে টুনে নিয়ে গেল যে তুই ঘরে চ, এই সেই তাই, হ্যাঁ। দিয়ে যাই হোক, ঘরে ওকে ওইভাবে বন্ধ করে রাখা হয়, খাওয়া দাওয়া দেওয়া হয়, এইসব চলতে থাকলো। তো মেশো না ওই যখন 2020 যে করোনা হলো, তখন না কার্ডিয়াক অ্যারেস্টে মেশো মারা যায়, বুঝলে? তো মেশো মারা গেছে। এবার মেশোর যখন ফটো, মানে বুঝতেই পারছি এবার বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। এটা কোন সালের কথা বলছো? এটা বলছি 2020 কথা তোমার। তো মেশো মারা গেছে। প্রথমে এটা বলি, যখন মেশোর ডেড বডি নিয়ে এসছে না, ও দরজা ভেঙে মানে লাঠি মেরে ইয়ে করে বেরিয়ে এসছে ঘর থেকে, বুঝলে? ये बोलছে मुझे पता था तू मरेगा, ठीक है, मुझे पता था तू मरने वाला है, मुझे बहुत अच्छा लगा था मुझे जब पता चला ना कि तू मरने वाला है। বলছে তো আমি যখন জানলাম যে তুই মরবি, তখন আমার খুব আনন্দ হয়েছে যে আমাদের দলে আরেকজন যোগ হবে। মেশোর ডেড বডি দেখে এই কথা বলছে আর হাসছে। তুমি দৃশ্যটা ভাবো একবার, হ্যাঁ, ঠিক আছে? তো এরকম বলছে যে যাই হোক, ওকে তো সবাই মিলে, সেই সময় বুঝতেই পারছো কারণ মন মেজাজ ঠিক নেই, একেতে ওদের বাড়ির ওই একটাই লোক ছিল যে সব সামলাতো। তো ওকে যাই হোক কোন রকম ঘরে বন্ধ করে দিয়েছে। ঘরে বন্ধ করে দিয়ে মেশোর তো শ্রাদ্ধ শান্তি এবার হবে, যেদিনকে শ্রাদ্ধের কাজ হয় না, তো সেদিনকে শ্রাদ্ধের কাজটা হওয়ার পরে তোমার যে ফটো দেয়, দেখবে আমাদের ফটো সামনে রেখে কাজ হয়, ও গেছে ফটোর সামনে যে তোমার ওই খাবার গুলো দেয় না, মিষ্টি টিষ্টি দেয় না, ও গিয়ে ওগুলো খেয়ে নিয়েছে, জানো? আচ্ছা, খেয়ে নিয়েছে। তো তারপর যখন, এখানে আরেকটা কথা বলে রাখি, যে আমাদের দেখবে শ্রাদ্ধের দিন না ভোজের দিন, এক্সাক্ট আমার মনে নেই, সেই খাবার দিতে যায় গো, হ্যাঁ, ওই দিনকে যখন খাবার দিতে গেছে না, তো যেহেতু দাদার ওই অবস্থা, দাদা তো কিছু করতে পারেনি, হ্যাঁ, ঘুরে তাকাতে নেই ওই সময়টায়, হ্যাঁ, তো দাদা যেহেতু কিছু করতে পারেনি, সব দিদিই করেছে, ঠিক আছে? দিদি মুখাগ্নি করেছে, দিদি তোমার, হ্যাঁ, দিদি যখন খাবারটা দিয়ে যখন আর কি উঠে আসছে না, আমাদের পুকুরের সামনে খাবার দিতে হয়, বুঝলে? তো আমাদের মধ্যে আমার একটা জামাইবাবু গেছিল, ঠিক আছে, দুটো জামাইবাবু আর কি ওই দিদিটার সাথে গেছিল। তো ওরা স্পষ্ট দেখেছে একটা লম্বা লোক, মানে বলছে নর্মাল মানুষের হাইট এতটা হয় না, হ্যাঁ, সাদা ধুতি পরা, ঠিক আছে, তুই খাবারটাকে খাচ্ছে, ঠিক আছে, জল থেকে উঠে এসে। তো এটা তো রইলো সেদিনকার ঘটনা। তো তারপর 2-3 দিন কেটে গেছে। এরপরে আরেকটা যেটা ঘটে সেটা হচ্ছে এরকম, মাসি রাত্রেবেলা ওকে খাবার দিতে যায়, ঠিক আছে? মাসি যখন খাবারটা দিয়ে প্যাক করে পিছন ঘুরে, তখন মাসি যেটা শোনে সেটা শোনো, হ্যাঁ, মন দিয়ে শুনবে কথাটা। আমার মাসির নাম হচ্ছে শিপ্রা। শিপ্রা, আমি তো মন্টু হচ্ছে আমার মেশোর নাম। আমি মন্টু, আসো আমার কাছে, একদম অ্যাজ ইট ইজ মেশোর গলায়।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বলো কটা হলো? 4টে। এটা তোমার দাদাই বলছে? দাদাই বলছে, মেশোর গলায় আমি মন্টু। ঠিক আছে, হুম তো এটা মাসি শুনে না, মাসি পুরো স্তব্ধ। হুম। মাসি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে চলে আসে। এখন অব্দি এখন কি অবস্থায় রয়েছে আমার দাদা তোমাকে বলি। আমাদের মাসির দোতলা বাড়ি, মাসিরা সব ওপরে শিফট হয়ে গেছে, বুঝলে? আচ্ছা, পুরো নিচতলাটায় ও একা রাজত্ব করে, একাই থাকে? একাই মানে থাকে। এটা কোনো কিছু সলভ করা গেল না? না, কোনো কিছু সলভ করা যায়নি। অনেক চেষ্টা করেছে গো, এমন মানে প্রচুর প্রচুর চেষ্টা করেছে, সত্যি কথা বলতে। মেডিকেলি ভাবে গেছে, মেডিকেল সায়েন্সের হেল্প নিয়েছে, তাও হয়নি। এইভাবেও প্রচুর লোকের কাছে হেল্প নিয়েছে, কেউ কিছু করতে পারেনি। প্রচুর লোক এসেছে, প্রচুর তান্ত্রিক দেখেছে, কেউ কিছু করতে পারেনি। ঠিক আছে, এখন ও কি অবস্থায় রয়েছে, নিচতলাটায় পুরো ওই থাকে, চারিদিকে গ্রিল দিয়ে ঘিরে দিয়েছে ওকে। গ্রিলের তলায় যেরকম কয়েদিদের খাবার দেয় না থালা, ওরকম থার্মোকলের পাতায় ওকে খাবার দেওয়া হয়, খাবার নেয়, খায়, সারাক্ষণ বাথরুমেই শুয়ে থাকে, বাথরুমে ওইভাবেই আছে ও এখন টিল দ্য ডেট। এটা কত বছর ধরে হলো ব্যাপারটা পুরো? ব্যাপারটা 2007 থেকে 2024 হিসাব করো। মেন ঘটনাটা আমি রিভিল করি, এই কারণগুলো কি। তোমাকে আমি প্রথমে বলেছিলাম যে ও কিন্তু ওই বল নিতে গিয়ে টয়লেট করেছিল। টয়লেট যখন করে না, ওখান থেকেই ওকে ওই রতন সিং বলে তিনি ধরেন। আচ্ছা আচ্ছা, এবং যারা ওকে আর কি এইভাবে অনেকবার ছাড়ানোর চেষ্টা করেছে, তারাই বলেছে উনি একজন ভালো আর্মি অফিসার ছিলেন, যিনি কিনা কোনো একটা ওয়ারের দরুন মারা যায়। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড হচ্ছে চান্দা যখন ধরে ওদের বাড়িতে যখন ওরা আসে, তখন ওকে চান্দা অ্যাটাক করে। থার্ড যে ইকবাল বলেছিল, সে ওই জঙ্গলের ওখানে বলেছিলাম না পাশে বিশাল রোড, ওই রোডেই কিন্তু একটা বাইক অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হয়। আচ্ছা, এবং তারপর ও ওকে ধরে। এবং বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমার মেশো। এখনো অব্দি ও ওই অবস্থাতে বেঁচে রয়েছে, খাওয়া দাওয়া করে, নিজেকে কখনো মন্টু, কখনো চান্দা, কখনো রতন সিং, কখনো ইকবাল বলে নিজের পরিচিতি দেয়। এবং আমরা জানি না যে এটা শেষ কোথায়। সাংঘাতিক ঘটনা, মানে তোমার দুটো ঘটনাই খুব সাংঘাতিক ছিল। মানে তোমার দাদার এরকম একটা, আমার এটাই মনে হচ্ছে যে কানেকশনের ব্যাপারটা, তোমরা হয়তো মানে খুব বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাবে এই জিনিসটার প্রতি। মাসি তো মানে মায়ের সাইডে, নিজের মায়ের বোন, তাই তো? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ মোনালিসা এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। ঠিক আছে, একদম ওয়েলকাম। আশা করছি খুব ভালো থাকবে, আর কোনো প্রবলেম হবে না। একদম ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানান আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে দেখলেন। আমার দ্বিতীয় চ্যানেলে অ্যাডভোকেট ইভান সরকারের সাথে যে আরজি কোর রিলেটেড পডকাস্ট এসেছে সেটা দেখতেও ভুলবেন না। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।